নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকে আপনারা শুনবেন কৃষ্ণগুপ্ত রচিত রহস্যের সন্ধানের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকলো এবং চ্যানেলের প্লেলিস্টেও পেয়ে যাবেন। আজকেই এই গল্পটির অন্তিম পর্ব। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, কৃষ্ণগুপ্ত রচিত রহস্যের সন্ধানে অন্তিম পর্ব। আপনি কি বীরেশ্বর সর্দার? সাত সকালে অফিস রুমের বেল বাজতে দরজা খুলে অবাক হলেন বীরেশ্বরবাবু। আগে হ্যাঁ, কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। একটু কথা ছিল সাকামবাড়ি চা বাগান নিয়ে। রুদ্র আর গোকুল ওনার অনুমতির তোয়াক্কা না করে ঘরে ঢুকে দুটো চেয়ার টেনে বসল। আপনারা কে বলুন তো, এভাবে না বলে ঢুকে পড়লেন? আমরা জগদীশ কুণ্ডুর আত্মীয় হই, কিছু জিনিস নিয়ে তদন্ত করছি। রুদ্র ম্যানেজারের চোখে চোখ রেখে বলল, তদন্ত? কেন, আপনারা কি গোয়েন্দা নাকি? অনুসন্ধিৎসু চোখে বীরেশ্বরবাবু প্রশ্ন করল, না মানে গোয়েন্দা ঠিক নই। আমাদের চা বাগান নিয়ে বেশ কিছুদিন ধরেই শুনেছি যে ভৌতিক উপদ্রব চলছে, সব শ্রমিকরা কাজ ছেড়ে দিচ্ছে। গতকাল আমাদের এক দাদা হঠাৎ নিরুদ্দেশ হয়েছে, তাই সব মিলিয়ে এখানে একটা খোঁজ খবর দরকার, তাই আপনার কাছে আসা। রুদ্র লোকটাকে প্রশ্ন করার সময় ঘরময় চোখ বুলিয়ে নিল গোকুল। চার দেওয়ালে নানা জমি বাড়ির বিজ্ঞাপন, টেবিলে নানা ফাইল ফোল্ডার, একটা ফটো ফ্রেম, একটা ল্যাপটপ। ঠিক আছে, তো কি জানতে চান বলুন। বিপরীতমুখী একটা চেয়ারে বসে গা এলিয়ে দিল লোকটা। আপনি ওখানকার কাজ ছেড়েছিলেন কেন? ভেরি সিম্পল, কোম্পানি ইজ নট রানিং অ্যাজ বিফোর। কি করতাম বলুন? জগদীশবাবুকে অনেকবার বুঝিয়েওছিলাম যে দেখুন স্যার, অশিক্ষিত শ্রমিক কর্মচারীদের কাছে ভূতের ভয়টা কিন্তু বুলেটের থেকে অনেক বেশি। হয় সব বন্ধ করার ব্যবস্থা করুন, না হয় বেচে দিন। উনি কোনোটাই শুনলেন না। কিন্তু বিক্রি করে দিলে তো আপনার লস, চাকরি থাকবে না। গোকুলের কথাই বীরেশ্বরবাবু হেসে বললেন, যিনি কিনবেন তারও তো ম্যানেজার লাগবে নাকি? এত বছর ধরে এখানে কাজ করার তো একটা অভিজ্ঞতা আছে, তাই না? তাছাড়া বহু বছর ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমার বেতনও বাড়ছিল না, তারপর তো সব বন্ধই হয়ে গেল। তা ঠিক, তবে যিনি কিনবেন তার বাগানেও তো ভৌতিক উপদ্রব থাকতে পারে, তাই না? তিনি বা কি করে চালাবেন? রুদ্রর কথাই লোকটা বিরক্ত হয়ে বলল, দেখুন দাদা, দিস ইজ নট আওয়ার হেডেক। আই ওয়ান্ট ওনলি স্যালারি, and how they will solve this type of problems and how they will run the business, এগুলো ওনাদের বিষয়। কিন্তু আমার একটা সহজ প্রশ্ন, সহজ করে বলুন প্লিজ, এই সমস্যাগুলো নতুন মালিক কিভাবে হ্যান্ডেল করবেন? গোকুলের কথাই বীরেশ্বরবাবুর মুখটা গম্ভীর হয়ে গেল। রুক্ষ কণ্ঠে বললেন, এর জবাব আমার কাছে নেই, আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন। তা এখন আপনি কি করছেন? রুদ্রের কথাই লোকটা হেসে বলল, এই যে এখন আপনাদের সাথে গল্প করছি। লোকটা হেসে উঠল, তারপর একটা পকেট থেকে একটা কার্ড বের করে রুদ্রকে দিয়ে বলল, কেশব মিত্তল, 70-80 কোটি টাকার সম্পত্তি বেচতে পারলে 2% কমিশন, কিন্তু বিশাল অঙ্ক, তাই না? লোকটা একটা হেঁয়ালি রেখে কথাটা বলেই জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনারা জগদীশবাবুর কিরকম আত্মীয় হন বলুন তো? কোনোদিন তো দেখিনি আপনাদের। সম্ভবত ওনার এক ভাগ্নে আছে বলে জানি, তাও 10 বছর আগে একবার দেখা হয়েছিল। লোকটার কথাই গোকুল মৃদু হেসে বলল, তার জবাব আমরা আপনাকে দিতে বাধ্য নই। ওরা আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো, তারপর বাইরে এলো। বাইরে নিধু তামাং অপেক্ষা করছিল।
দুপুরবেলা একটা থমথমে পরিবেশে লাঞ্চ হলো। সবাই যেন কেমন দমকে গেছে। খেতে বসে রুদ্র মোবাইলটা অন করে বীরেশ্বর বাবুর সাথে যা যা কথাবার্তা হয়েছে তার রেকর্ডটা শোনালো। নিতাই এসে খাবার পরিবেশন করতে লাগলো। পুরো রেকর্ডিংটা শোনার পর মৌমিতা আশ্চর্য হয়ে বলল, বাবা, 2% মানে তো 100 কোটি প্রপার্টিতে প্রায় 2 কোটি টাকা। হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে। পলাশও চমকে উঠে ঘাড় নাড়ল। আচ্ছা শতরূপাদি, এমন নয় তো এই জমিটার প্রতি সবার লোভ, তাই এটা বিক্রির জন্য আড়ালে আড়ালে সবাই চেষ্টা করছে, আর সেই জন্য জয়ন্তদাও নিখোঁজ হয়েছে? হয়তো জয়ন্তদা না থাকলে। ওহ, স্টপ দিস ননসেন্স। শতরূপা বিরক্ত হয়ে বলতেই সহেলি চুপ করে গেল। কুহেলি ওকে ইশারায় চুপ করতে বলে খাওয়ায় মনোনিবেশ করল। থমথমে পরিবেশ কাটাতে পলাশ এসে বলল, প্লিজ সবাইকে বলছি, আমার একটা বিশেষ কথা বলার আছে। যদি সবাই একটু ওয়াচ টাওয়ারে চলো তবে কথাগুলো বলতে পারি, প্লিজ। পলাশের কথাই মৌমিতা অবাক হয়ে বলল, তা এখানেই বলো না। না, অসুবিধা আছে। শত্রুপাদি, জানি তোমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে, তবুও তুমি একবার এসো প্লিজ। আইডিয়াটা মন্দ না। এই থমথমে বিকেলে নির্জন নজর মিনারটাই পারস্পরিক কথাবার্তার নিরাপদ জায়গা। চলি না সবাই? গোকুলের কথায় খাওয়া শেষ করে সবাই সিঁড়ি ভেঙে উপরে উঠল। আকাশ আজ পরিষ্কার, অনেক দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে আজ। সবাই যে যার মতন গোল হয়ে ছড়িয়ে ছিটিয়ে বসতেই পলাশ বলল, দূরে দূরে নয়, খুব সিক্রেট কিছু একটা আলোচনার আছে। সবার আগে বলি, আমরা কিন্তু একটা ট্র্যাপে পড়েছি। হ্যাঁ, বি কেয়ারফুল, না হলে জয়ন্তদার মতো শতরূপাদিও কিন্তু যে কোনো সময় মিসিং হতে পারে। পলাশের কথাই রুদ্র আর গোকুল মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর ওরাও মাথা ঝাঁকিয়ে বলল, একদম ঠিক। আজ যা কথা হবে একদম ফিস ফিস করে। কথা মতন ওরা 7 জন গা ঘেঁষাঘেঁষি করে চেয়ারগুলো নিয়ে এলো টেনে। তারপর সবাই গোল হয়ে বসলো। রুদ্র গিয়ে নজর মিনারের দরজাটা আটকে দিয়ে এলো এই পাশ থেকে। আচ্ছা, এত সাবধানতার কারণটা কি বলবে? কুহেলি ধৈর্য আর চাপতে না পেরে বলল, কারণ আছে কুহেলি, কারণ আছে, ভয়ঙ্কর সব কারণ আছে বই কি। আমি একটা দিয়েই শুরু করছি, শোনো। তোমাদের মনে আছে এখানে আসার পর প্রথম দিন ঘরে একটা বিভৎস মুখ দেখে সহেলি চিৎকার করে ওঠে? সেই সময় অবশ্য এখানে রুদ্র, তুই আর গোকুল তোরা ছিলি না? জানলার পর্দায় কিভাবে ওই মূর্তি দেখা গেছে এটা তখন মাথায় ঢোকেনি, কিন্তু মনে মনে এটা ভুতুড়ে কাণ্ড বলে উড়িয়ে দিইনি। কেন জানি না বারবার সিনেমা হলের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল কেউ প্রজেক্টরের সাহায্যে পর্দায় কিছু ফোকাস ফেলেনি তো। এটা ভাবতে যেতে নিজের মনে হতাশ হলাম। সত্যি তো, এখানে প্রজেক্টরটা আসবে কি করে, আর কেনই বা আসবে? কিন্তু এতদিন খেয়াল করিনি, ঘরে ঢোকার দরজার ঠিক পাশে ওই পর্দার বিপরীত দেওয়ালের উপরে একটা ছোট 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা কাঁচের খোপ। হঠাৎ দর্শনে নাইট ল্যাম্প বা সানলাইট আসার ডিজাইনের কিছু মনে হতে পারে। ঘরের ভিতর চেয়ারে উঠে দেখলাম কাঁচের ভিতরে একটা কিছু আছে যা ঘর থেকে বোঝা সম্ভব না। তাই চেয়ার নিয়ে বারান্দায় এসে উঠে দেখলাম বারান্দায় ওই একই জায়গায় একটা 2 বাই 2 টিনের বাক্স, চারিদিকে স্ক্রু আঁটা, আর ভিতরে একটা সরু তার ঢুকেছে। সেটা কনসিলের মাধ্যমে ভিতর দিয়ে বারান্দার সুইচ বোর্ডে ঢুকেছে। কি আছে ওই টিনের বাক্সের ভিতর? কৌতূহল হতেই স্ক্রুগুলো খুলে ফেললাম, আর তারপরই দেখলাম টিনের বাক্সের ভিতরের পিঠে একটা বড় টুনি বাল্বের মতো কিছু একটা লাগানো, আর ঠিক তার 6-7 ইঞ্চি দূরে একটা লেন্স বিশিষ্ট কাঁচের সামনে একটা আগেকার দিনের ফিল্ম সাঁটিয়ে রাখা। কোনোভাবে কেউ যদি বারান্দায় থাকে আর ওই বাল্বের আলো জ্বালায়, তবে সেই আলোর ফোকাস ফিল্মের মধ্যে দিয়ে টর্চের মতন সামনের পর্দায় পড়লে একটা স্থির ছবি ভেসে উঠবে পর্দায়। সেদিন এই রকমই হয়েছিল। সহেলি ঘরে যেতেই বাইরে থেকে কেউ সুইচটা অন করে দিয়েছিল। ফিল্মটা একটা ভয়ঙ্কর মুখের ছিল। তার মানে এ তো সেই পদ্ধতি
যা আমরা ছোটবেলায় প্রায় প্রত্যেকেই কোনো না কোনো সময় করতাম। টর্চের মুখে পাতলা স্ট্রিকার বা ফিল্ম আটকে। রুদ্র কথাটা শেষ করার আগেই দৌড়ে গিয়ে নজর মিনারের দরজাটা এক হ্যাচকা টানে খুলল, আর সঙ্গে সঙ্গে ও পাশে দাঁড়িয়ে থাকা নিতাই হুমড়ি খেয়ে সামনে গড়িয়ে পড়ল। পর মুহূর্তেই অবশ্য আবার উঠে দাঁড়ালো ভয়ার্ত মুখে। ওহ, এভাবে কেউ দরজা খোলে? আরেকটু হলেই তো হাত পা ভাঙতো। সরি গো, আমি বুঝতে পারিনি। রুদ্র ভুল স্বীকার করে বলল। বলছিলাম, বিশ্বনাথ বাবু সেই সকালে বেরিয়েছেন, এখনো তো পাত্তা নেই কো। তো আজকের ডিনারটা ডিম রাঁধলে হবে? আমার কাছে আর কিছু নেই। ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। শতরূপা কথাটা বলেই রুদ্রকে দরজা বন্ধ করে দিতে বলল। নিতাই চলে যেতেই রুদ্র দরজা বন্ধ করে ঢুকতে যেতে হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে গেল। এতক্ষণ খেয়াল করেনি সিঁড়ির দরজার মাথায় একটা ধাতব পেন, মাথাটা বেরিয়ে শুধু, বাকিটা একটা তারে পেঁচানো। গোকুলকে ও ইশারা করতেই গোকুল এসে চপ্পল পরে ওটাকে এক টান দিল। সঙ্গে সঙ্গে পেনটা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গোকুলের হাতে চলে এলো। দেখতে পেন হলেও আসলে ওটা একটা ভয়েস রেকর্ডার, তবে বিশেষ ক্ষমতা সম্পন্ন। পিছনের তার জানান দিচ্ছে এটি কোনোভাবে শুধু শব্দ গ্রহণ নয়, সম্প্রচার করে রেকর্ডিংটা কোথাও পাঠাতেও পারে। কি আশ্চর্য! তার মানে আমাদের কথাবার্তা সরাসরি কারোর কাছে এই মুহূর্তে সম্প্রসারিত হচ্ছিল। আমি তোদের এই বার্তাটাই কিন্তু সকাল থেকে দেওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু সবাই এখানে নজরবন্দি। তার মানে সহেলির ঘরে এই কাণ্ডটি বিশ্বনাথ বাবুই করেছেন? আগে হ্যাঁ, তবে উনি শুধু পুতুল, নেপথ্যে একটা বড় মাথা আছে। মাথা নয়, সম্ভবত মাথাগুলো। কিসব বলছো তোমরা? আমার তো কিছু মাথায় ঢুকছে না। কোহেলির চোখ বিস্ময়ে হা হয়ে গেল। তার মানে শতরূপার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ দিদি, পলাশ বা গোকুল ঠিকই বলেছে। এবার আমার একটা অভিজ্ঞতার কথা বলি। রুদ্র চারিদিকটা চেয়ে বলল। গত রাতের সারা ব্যালকনি জুড়ে চেয়ারগুলো ছুটে বেড়ানো কোনো অলৌকিক বা ভুতুরে কাণ্ড নয়, তার পিছনে বিজ্ঞান আছে। রুদ্রের কথাই সবাই নড়ে চড়ে বসল। মৌমিতা চরম উৎসাহে জিজ্ঞাসা করল, কি কাণ্ড? এর পিছনে রয়েছে একটা শক্তিশালী চুম্বক দণ্ড, যা নিচের বারান্দা থেকে নাড়াচাড়া করলে এই মেঝের উপর রাখা রড আয়রনের চেয়ারগুলো নাড়াচাড়া হতে বাধ্য। শেষ পর্যন্ত চুম্বক? সহেলির মুখটা হা হয়ে গেল। হ্যাঁ তাই, গতকাল রাতে চেয়ারগুলোর ভুতুরে নড়াচড়া দেখে খুব ভয় পেলেও মনের কোণায় অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। তাই ভোরে চোখটা লেগে এলেও একটা পায়ের আওয়াজ পেয়ে আবার ঘুম ভেঙে গেছিল। একটু পরে নিচ থেকে মুরগির বাচ্চার কিচকিচ আওয়াজ আসতেই সন্দেহবশত নামলাম। দেখি নিচে বিশ্বনাথ বাবুর ঘরের দরজাটা কিছুটা ফাঁকা, আর সেই ফাঁকা স্থান দিয়ে ভেতরে অর্ধেক ঢুকে পড়েছে এখানকার সবচেয়ে বিষধর সাপ শঙ্খচূড়, যাকে তোমরা কিং কোবরা বলো। আনুমানিক 12-13 ফুট তো হবেই লম্বা সেটা। আমি একটা লাথি মেরে দরজাটা পুরো খুলতেই দেখি বিশ্বনাথ বাবু একটা চালের বস্তার উপর উঠে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। সাপটা ততক্ষণে প্রায় 5 ফুট ফোনা তুলে দাঁড়িয়েছে। আমি ওনাকে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, যতটুকু জানি আপনি কিছু না করলে ও কিছু করবে না। ওর লক্ষ্য ওই মুরগির বাক্সে, আপনার দিকে নয়। আমার কথায় বিশ্বনাথবাবু চোখ বন্ধ করে শ্বাস নিতে লাগলেন। সাপ আর ওনার মাঝে মাত্র 2-3 ফুট গ্যাপ। ততক্ষণে আমার মোবাইল বার করে ছবি তোলা হয়ে গেছে। তাকিয়ে দেখি মুরগির খাঁচাটা বন্ধ। সাপটা নিচু হয়ে খাঁচার উপর ঝুঁকে পড়েছে। ওর ভয়ানক চোখ দুটো জ্বলজ্বল করছে, আর মুখে হিসির শব্দ। এর আগে অ্যানিম্যাল প্ল্যানেটে সাপ ধরা দেখেছি। বিশ্বনাথবাবুর ভয়ার্ত চোখ দুটো দেখে আর স্থির থাকতে পারলাম না। ঘরে ঢুকে একটা বড় চালের বস্তা দরজার ঠিক সামনের হাতলের সাপোর্টে খুলে রেখে খাঁচাটার সামনে গিয়ে দেখলাম খাঁচার গেটটা খোলাই আছে।
সাপ খুব কম দেখে বলে তাই এখনো পথ খুঁজে পাইনি। আমি সাহস করে ভয়ে জড়সড় হয়ে থাকা একটা বাচ্চা মুরগিকে বার করে আনলাম দ্রুত। বিশ্বনাথ বাবু আমার বিপরীতে সাপের মুখের কাছে, সারা গা ঘামে ভিজে সপসপে হয়ে গেছে। সাপের মুখটা একটু দূরে যেতেই খাঁচার দরজাটা আটকে দিয়ে বাকি মুরগিগুলোর প্রাণ বাঁচালাম। সাপটা এবার আমাকে তার লক্ষ্য বানালো। হিস হিস করে আমার দিকে ফোঁড়াটা তুলে এগিয়ে আসতে বুঝলাম আতঙ্কে আমার প্যান্ট ভিজে গেছে। তবু ওর মুখ থেকে চোখ না সরিয়ে সাহস করে আগের পরিকল্পনা মতন হাতে ধরা মুরগিটা ওর মুখের সামনে ধরে এক পা করে পিছিয়ে আসতে লাগলাম দরজার দিকে। মুরগিটা আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ডানা ঝাপটাতে লাগলো। সাপটাও মাথাটা দোলাতে দোলাতে আমাকে অনুসরণ করলো। দরজার সামনে এসে মুরগিটা খোলা ব্যাগটার মধ্যে চালান করতেই সাপটা ক্ষিপ্রতার সঙ্গে লাফিয়ে পড়ল ওর ভেতর। আমি আর সময় নষ্ট না করে ওর লেজটা ভিতরে ঢুকিয়ে মুখটা একটা দড়ি দিয়ে অতি দ্রুত বন্ধ করলাম। ব্যাস, খেলা শেষ। আর একটা ছবিও তুলে নিলাম আর কি, যা স্মৃতি হিসাবে থাকবে। রুদ্রের কথা শেষ হতেই সমবেত সবাই হাততালি দিয়ে উঠল। মৌমিতা তো উঠে ওকে জড়িয়ে ধরে একটা চুমুই খেয়ে নিল। এই অসম্ভব সাহসের কাজটা তুই এত সকালে করলি, আর আমরা তো কেউ কিছু জানতেই পারলাম না। পলাশ উঠে এসে ওর পিঠ চাপড়ে বলল, আমি জানি তোর সাহস আছে ভাই, কিন্তু তা বলে একটা শঙ্খচূড়কে ধরে ফেললি। হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ। গোকুলও উৎসাহ দিয়ে বলল। আরে তারপর কি হলো বলো? কুহেলি আর সহেলি একযোগে বলল, ওদের আর তর সই ছিল না। আমি সাপটাকে বন্দি করতেই বিশ্বনাথবাবু ধাতস্থ হলেন। ফোন করে বন দপ্তরকে ডাকলেন। মুখে বিড়বিড় করতে লাগলেন, আমরা কিন্তু আসল জায়গা থেকে সরে এসেছে রুদ্র, প্লিজ ওই চুম্বকের ব্যাপারে কি জানো বলো। শতরূপা নির্লিপ্তভাবে কথাটা বলতেই রুদ্র মোবাইল বের করে দুটো ছবির প্রতি দৃষ্টি আকর্ষণ করল সবার। তার প্রথমটাই আঙুল দিয়ে দেখালো। এই দেখো, হ্যাঁ এই দেখো সাপটার ছবি। আর তার পিছনে ওই যে দেওয়ালের গায়ে দাঁড় করানো সেই বড় চুম্বকটা। আমি তো জানতামও না যে সাপটার পিছনে সাপটার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস অপেক্ষা করছে। কি সাংঘাতিক রুদ্র! সহেলি চোখ ছানা বড়া করে বলল, তার মানে এটা একটা স্টোর রুম, আর এর চাবি থাকে বিশ্বনাথ বাবুর কাছেই। তুমি ঠিকই ধরেছ দিদি, এগুলো সবই নতুন বলে আগে কোনোদিন তোমরা দেখোনি। তার মানে এটা পরিষ্কার যে ঘরের ভিতর ভৌতিক উপদ্রবগুলো সব সাজানো, আর এর পিছনে আছে বিশ্বনাথ বাবু, আর তারও পিছনে কোনো বড় মাথা। এখানেই একটা খটকা লাগছে কুহেলি। মাথা সম্ভবত একের অধিক। গোকুলের কথায় পলাশ বিস্ময় প্রকাশ করে বলল, তার মানে বিশ্বনাথ বাবু বীরেশ্বর বাবুর ভাই, আর এই ভৌতিক ষড়যন্ত্রের পেছনে আর জয়ন্তদার অন্তর্ধান রহস্যের পেছনে প্রাক্তন ওই ম্যানেজার। না, পুরোটা তা নয়। ভৌতিক রহস্য তৈরির নেপথ্যে অবশ্য বীরেশ্বর বাবু, কিন্তু জয়ন্তদার নিরুদ্দেশ হওয়ার পিছনে আছে অন্য কেউ। কেন বলো তো? এখানে জয়ন্তদার ক্ষতি করার পিছনে আর কে থাকতে পারে? অনেকেই পারে, সে প্রসঙ্গে পরে আসছি। আপাতত একটা জিনিস বলতে পারি, ম্যানেজার বাবুর উদ্দেশ্য মালিক পক্ষকে পটিয়ে এই পুরো প্রপার্টি বিক্রি করান। তাতে দালালি করে ওনার ভাগেই আসতে পারে প্রায় 1 থেকে 2 কোটি টাকা। তাই পরিবারের কেউ মরলে তার কোনো ফায়দা নেই, ফায়দা শুধু পরিবারের লোকেরই। তুমি ঠিক কি বলতে চাইছো রুদ্র? আমার তো কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। শতরূপাদি, আমি না হয় বলছি সব গুছিয়ে। গোকুল একটা প্যাকেট থেকে 3টে সিগারেট বের করে রুদ্র আর পলাশকে একটা করে দিয়ে নিজে একটা ধরিয়ে বলল, একটা জিনিস কিন্তু পরিষ্কার, আমরা কিন্তু একটা ট্র্যাপে পড়ে আছি। শুধু জয়ন্তদার নিখোঁজ হওয়া নয়, আরও কিছু বিপদের সম্ভাবনা কিন্তু আছে।
আমরা কেবল ঘরের মধ্যেকার ভৌতিক বিষয়গুলোর রহস্য উন্মোচন করতে পেরেছি, বাইরের বিষয়গুলো এখনো পারিনি। তার মানে বাইরে আমরা যে ভৌতিক বা অলৌকিক জিনিস দেখছি তার কোনোটাই ভৌতিক নয়? না, নয়। তবে সেগুলোর ব্যাখ্যা একটু পর দিচ্ছি। আমার সব উত্তর রেডি আছে, কিন্তু যেটা নিয়ে আগে বলবো তা হলো এই চা বাগানের ব্যাপারে। ম্যানেজারের মুখে যা শুনলাম, জমির দাম 70 কোটি থেকে 100 কোটি, বিশাল অঙ্ক। তার মানে যদি এই সম্পত্তি বিক্রি হয় তবে জগদীশবাবু, জগন্ময়বাবু আর জয়ন্তদার পরিবারের মধ্যে তা সমান ভাগে ভাগ হবে। কি শত্রুপাদি, তাই তো? হ্যাঁ, সেই রকমই লেখা আছে উইলে। তার কপিও আছে শাশুড়িমার কাছে। তবে ব্যবসা থেকে যে মাসিক টাকা প্রাপ্য তার সামান্য অংশই মামা আমার শাশুড়িমাকে দেন। তার মানে আইনত চা বাগানটা বিক্রি হলে একটা বিশাল টাকা তোমার শাশুড়িমার, মানে তোমাদের প্রাপ্য। আর যদি তোমরা না থাক তবে তা জয়ন্তদার মার প্রাপ্য। যদিও ছেলে বৌমাকে হারিয়ে টাকাটা বুঝে নেওয়ার কোনো ইচ্ছে বৃদ্ধ বয়সে আর তার থাকবে না। লাভ হবে জগদীশবাবুর আর জগন্ময়বাবুর। কি সব বলছো তুমি গোকুল? শতরূপা একটা জিভ কেটে বলল যে এটা ওনাদের মতো মানুষের পক্ষে সম্ভবই না। 100% সম্ভব। এবার রুদ্র বলে উঠল। ওর সিগারেটটা টানা হয়ে গিয়েছিল, মেঝেতে ফেলে পায়ে মারিয়ে বলল, এই যে তুমি এইমাত্র বললে শাশুড়ি মায়ের প্রাপ্য টাকা উনি পান না, আচ্ছা উইলে মাসিক কত টাকা দেওয়ার কথা আছে? মাসিক আয়ের 10%। তা কত পাও তোমরা? কোনো মাসে 15, কোনো মাসে 20,000। এত কম টাকা? চা বাগানের ম্যানেজারই হয়তো 70-80 হাজার টাকা বেতন পায়। তার মানে তোমার শাশুড়ি মায়ের জীবদ্দশায় উনি প্রতি মাসে হাজার হাজার টাকার প্রবঞ্চনার শিকার। তাহলে ওনার বা তোমাদের কিছু হয়ে গেলে তো পুরো প্রফিট ঘরে তুলবেন তোমার বড় মামা। তার মানে তুমি বলছো জয়ন্ত নিখোঁজ হবার পিছনে বড় মামা আছেন? হ্যাঁ তাই, কারণ তোমার ছোট মামাকে দেখে তো বৈষয়িক বিষয়ে চরম উদাসীন বলেই মনে হয়, তাই না? তাহলে এখন উপায়? আপাত দৃষ্টিতে উপায় একটাই, এখান থেকে পালানো আর জয়ন্তদার খোঁজ করা। তবে কলকাতা গেলেও নিরাপদ না। উনি যদি মনে করেন তবে তোমাকে যে কোনো জায়গায় ভাড়াটে খুনি দিয়ে নিকেশ করতে পারেন। আর সেই জন্যই তো চিঠি লিখে ডেকেছিলেন এখানে। কিন্তু আমরা যে সন্দেহ করা শুরু করেছি এটা ওনার বুঝতে বাকি থাকবে না এবার। কিন্তু গোকুল, আমরা এখন পালাবই বা কোথায়? এখানে সবাই তো ওনারই লোক। তা ঠিক, তবু না পালিয়েও নিজেদের সুরক্ষিত রাখা যায়। আসলে এখানে একমাত্র প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে শতরূপাদির, তাই সব সময় তাকে নজরদারিতে রাখতে হবে। এ বাবা, এ আমরা কোথায় ফাঁসলাম গো? বেড়াতে এসে শেষে এই বিপদ। খবরদার, আস্তে কথা বলো। কুহেলি এতক্ষণ সবার কথা শুনে কেমন যেন গুটিয়ে গিয়েছিল। হঠাৎ বলে উঠল, গোকুল, এবার বাকি ভৌতিক ঘটনাগুলোর ব্যাখ্যাটা দাও। শোনার জন্য যে আর ধৈর্য চাপতে পারছি না। আমিও রুদ্রের মতো অনেক জিনিস নিয়ে পড়ে আছি। কথা বলতে বলতে গোকুল মোবাইল বের করে একটা ভিডিও দেখালো সবাইকে। এটা একটা 3D আর্ট ভিডিও। তোমরা হয়তো অনেক ক্ষেত্রেই ফেসবুকে দেখেছো, তবে সেভাবে হয়তো তখন খেয়াল করোনি। গোকুলের কথাই সবার চোখ ওর ভিডিওতে আটকে গেল। একটা মিউজিকের সঙ্গে কিছু ভিডিওর ক্লিপিংস। যেমন প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে একটা লোক একটা বাড়িতে ঢুকতে গিয়ে দেখে গেটের ওপর 2 পা তুলে দাঁড়িয়ে এক পেল্লাই ভাল্লুক। লোকটা ভয়ে পালিয়ে যেতেই চিত্রশিল্পী গিয়ে গেটের পেছন থেকে একটা কাপড়ের বড় ব্যানার সরিয়ে দিল। আসলে ভালুকের ছবিটা রয়েছে ব্যানারেই, কিন্তু ব্যানারের নিচের অংশ আর পাঁচিলের উপরের অংশ একই কালার করে চোখকে ধোঁকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে পাঁচিলের ওপারের বাগানের সঙ্গে ব্যানারের ভেতরের ছবিও বাগানের গাছের অনুকরণে করা।
যার ফলে দূর থেকে দেখলেই মনে হবে ভালুকটা বাগানে দাঁড়িয়ে গেটের উপর সামনের দুটো পা তুলে দিয়েছে। দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে একটা লোক দোতলার সিঁড়ি দিয়ে নামার মুখে দেখল সিঁড়ির নিচে বিরাট গর্ত। প্রায় সঙ্গে সঙ্গে শিল্পী এসে মেঝেতে আঁকা গুঁড়ো রঙগুলোকে ঝাড় দিয়ে সরিয়ে দিতেই গর্ত উধাও হয়ে গেল। তৃতীয় ভিডিওতে একটা জঙ্গলের ধারের ছোট একটা খেজুর গাছে প্রচুর খেজুর দেখে এক পথচারী সেই গাছে উঠতে গিয়ে দেখে ওখানে ফাঁকা রাস্তা, কোনো গাছই নেই, শুধু একটা সবুজ ব্যানারে খেজুর গাছ আর ফল আঁকা। দূর থেকে কিছুতেই ভুল ধরা সম্ভব না। আসলে ব্যানারের ছবি আর পেছনের গাছপালার ছবি খুব সুন্দরভাবে ম্যাচ করে ব্যানারটিকে ফিট করা হয়েছে, যে সবাই ধোঁকা খেতে বাধ্য। এরপর থেকে একই টাইপের আরও অ্যাডভান্স কিছু ভিডিও দেখার পর সবাই তাজ্জব বনে গেল। তার মানে আমরা যেসব ভৌতিক ব্যাপার দেখলাম সবই 3D আর্ট। তার মানে জঙ্গলে কাঠের বেঞ্চ দেখা, আবার সামনে যেতেই মিলিয়ে যাওয়া কিংবা রাস্তার খোঁড়া দেখা, এগুলো সব দৃষ্টি বিভ্রম। হ্যাঁ ভাই, দৃষ্টি বিভ্রম। একটা প্রফেশনাল টিম হয়তো টাকার বিনিময়ে এই কাজ করে চলেছে। এই ধোঁকাগুলো তখনই ধরা সম্ভব ছিল যদি আমরা তখনই সামনে চলে যেতাম, কিন্তু একবার বাঘের ভয়ে আর একবার নিধু তামাংয়ের অতিরিক্ত সতর্কতায় সত্যিটা তখনই ধরা সম্ভব হয়নি। কিন্তু তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাটা আর তার গর্জন শোনা? সব কিছুই সাজানো। একটা টেপ রেকর্ডারে জঙ্গলের আড়ালে বাঘের গর্জন শোনানোটা খুব একটা অসম্ভব কিছু নয়। কিন্তু আচ্ছা, তবে আমাদের গায়ে একগাদা জল ফেলাটাও কি? এটা তো দ্বিতীয় দিনই আমি সলভ করে ফেলেছি। চা গাছে জল দেওয়ার পাইপগুলো দেখেছো? বাগানে মাঝে মাঝে ফোয়ারার মতো ফিট করা থাকে, পাম্প ছাড়লে ঘুরতে ঘুরতে জল বের হয়। বাগানে এরকম একটা পাইপ দেখেছি। ভয় দেখানোর জন্য রাতে কেউ তা অন করে তোমাদের ভিজিয়ে দিয়েছে। হতে পারে তা ফটিক, কারণ ওই ঘটনার পর ওই তো ওদিক থেকে এলো। সহেলির কথাই সবাই হেসে উঠল, একমাত্র শতরূপা ছাড়া। ওর কপালে একটা ভাঁজ ফুটে উঠেছে। কি হলো শতরূপাদি? কিছু কি চিন্তা করছো? আচ্ছা রুদ্র, সাপের ছবি তুমি মোট দুটো তুলেছ, একটা মুক্ত অবস্থায় স্টোর রুমের ভিতরে আর একটা বাইরে সাপটাকে বস্তাবন্দি করার পর মুহূর্তের। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? কি জিনিস বলতো? রুদ্র মোবাইলে নিজের ছবিটা আবার বের করে দেখল। একটা বাক্স ছাড়া তো কিছুই নেই। আমি ওই বাক্সটার কথাই বলছি। স্টোর রুমের বাইরে সবুজ ঘাসের উপর পড়ে আছে, ভালো করে জুম করে লক্ষ্য করো। ছোট ছোট কতগুলো ফুটো জাল দিয়ে ঘেরা। তা আছে বটে, কিন্তু কেন এ কথা বলছো বলো তো? গোকুল রুদ্রের হোয়াটসঅ্যাপে পাঠানো নিজের ছবিটাও বিবর্ধিত করে দেখল। জানো, ওটা কেউ গত রাতে আমার জানলার নিচে রেখে গেছিল। আজ সকালে অবশ্য ওটা দেখিনি। একটা সাপ নিশ্চিন্তে থাকতে পারে ভিতরে, তাই না? একদম ঠিক। তবে এটা বিশ্বনাথের কাজ নয়, অন্য কেউ শতরূপাদিকে মারতে ওটা ওখানে রেখেছিল। কোনো কারণে রাতের ঠান্ডাতে সাপটা বের হয়নি। বিশ্বনাথ বোকার মতন ওটা নিচে নামাতে ভোরবেলা সূর্যের আলো দেখে ঢাকনা খোলা পেয়ে বেরিয়ে পড়ে। জয়ন্তর নিখোঁজ হওয়ার পর আর কাল রাতে চেয়ার নিয়ে কাণ্ডের জেরে আমার ঠিক মতন ঘুম হয়নি। তারপর শুয়ে পড়ার পর ওই বাক্সটা রাখার আওয়াজ শুনি। ওরা কথা বলতে বলতে খেয়াল করেনি যে সন্ধ্যা নেমে গেছে, কিন্তু বিস্ময় কাটল শতরূপার গলায়। আরে সবাই দেখো, আলোচনা করতে করতে যে সন্ধ্যা হয়ে গেছে। চলো এবার নিচে চা খেতে যাওয়া যাক। শতরূপার কথায় ওরা সবাই তাকিয়ে দেখল সত্যিই চারদিকে অন্ধকার নেমেছে। নামার সময় শতরূপা থমকে দাঁড়িয়ে বলল, আর একটা কথা, সাবধানে তো থাকতে হবেই, কিন্তু আমাদের সন্দেহগুলো মনে হয় চেপে রাখাই ভালো, অন্তত জয়ন্ত না ফেরা অবধি। আর সবার সঙ্গে ব্যবহার স্বাভাবিক রাখতে হবে। আচ্ছা, নিতাই দাও কি ষড়যন্ত্রে সামিল? মৌমিতার কথায় রুদ্র এক মুহূর্ত ভেবে বলল, আমরা সব কিছু একটা আইডিয়া করে বলছি, তাই কেউই সন্দেহের ঊর্ধ্বে না। সতর্ক থাকতে হবে সবাইকে। একজন নেপালির বাড়িতে এক রাতের অতিথি হয়ে জয়ন্তের ভালোই লাগলো।
যদিও নানা চিন্তায় ওর ঘুম হয়নি ঠিক মতন, তবে বিক্রম আর ওর বউয়ের কোনো তুলনা নেই অতিথি সৎকারে। উত্তরবঙ্গের বিভিন্ন হোমস্টেতে কাটানোর অভিজ্ঞতা মাথায় আসছে। পরদিন ঘুম ভাঙতেই বিক্রম হাজির। স্যার, আমাদের বিকেলে একটা মিশনে যেতে হবে, ওই শাকামবাড়ি চা বাগানে। আপনি যাবেন তো ছদ্মবেশে? চা বাগানের কথা শুনে জয়ন্ত ধরফর করে উঠে বসল। আরে যাবে মানে? তা কার ছদ্মবেশ নিয়ে যাবে? জয়ন্ত উৎসুক হয়ে জিজ্ঞেস করল। কেন, সেই যতীন আর সুরেশের? মানে ঠিক বুঝলাম না তো। আসলে কে কে ফোন করেছিল এখনো ধরতে পারেনি যে যতীনের মোবাইলটা আমার কাছে আছে। বলল আজ একজনকে ঠিকানা লাগাতে হবে, তিনি বাংলোতে থাকেন। তাকে কে কে এর এক বিশ্বস্ত অনুচর ভুলিয়ে চা বাগানের অদূরে নিয়ে যাবে, সেখানেই আমাদের তাকে নিকেশ করতে হবে স্যার। বিক্রমের কথায় জয়ন্তর ভিতরটা কেঁপে উঠল। কোন হতভাগ্য সে? কি অপরাধ তার? অপরাধ একটাই, এই বিশাল সম্পত্তির অংশীদার সে। জয়ন্তের মাথায় শতরূপার মুখটা ভেসে উঠতেই ও তাড়াতাড়ি বিক্রমের দেওয়া মোবাইল থেকে মেসেজ পাঠালো। গতকাল বাইকে জোর করে তোলার সময় ওর নিজের ফোনটা যতীন নিয়ে নিয়েছিল, আর যতীনের ফোনটা রাস্তায় পড়ে থাকার পর বিক্রম কুড়িয়ে নিয়ে আসে। যাই হোক, নিজের মোবাইলটা নিখোঁজ হবার পর থেকেই বিক্রমের এই মোবাইল থেকে ও পরপর শতরূপাকে মেসেজ পাঠাচ্ছে, তবে গোপনে, যাতে ওর বন্ধু বান্ধবরাও না জানে। তবে শতরূপা অবশ্য ওকে হারানোতে দুঃখের অভিনয় করে যাচ্ছে। তা এখন কি করবেন? ওর কথায় বিক্রম একটা বড় কুকরি বের করে বলল, এই অপারেশনে এটাই আমার হাতিয়ার হবে। আমরা যাব আর কেকের বিশ্বস্ত অনুচরকে ধরে ফেলে তাকে পুলিশের হাতে তুলে দিয়ে কেকের হদিশ জানার চেষ্টা করব। কে কে লোকটার আসল নাম কলির কেষ্ট। আরও একটা রাশভারী নাম আছে। প্রতিদিন সকালে উঠে সে তার কাঠচেরাই কারখানার অফিসে এসে বসে। প্রতিদিন সকাল 6টা থেকে 8টা ওখানেই থাকে। ওই সময় বন দপ্তরকে ফাঁকি দিয়ে জঙ্গলের চোরাই কাঠচেরাই হয়। ও এসে অফিসের কাজকর্ম দেখে, তারপর স্ত্রী আসলে অন্য কাজে বেরিয়ে যায়। আবার রাত করে এখানে আসে মদ্যপান করতে। ডুয়ার্সের সবচেয়ে বড় সুপারি কন্ট্রাক্টর ও, তবে নিজে খুন করতে বের হয় না। ওর হাতে অনেকগুলো ভাড়াটে খুনি আছে, তবে একমাত্র মাফিয়ারা ছাড়া অন্য কেউ ওর এই প্রফেশন সম্পর্কে জানে না। এদিন সকালে এসে চেয়ারে বসতেই সেই ফোনটা এলো। হ্যাঁ বলুন। সুপ্রভাত। গতকাল শতরূপাকে মারবেন বলেছিলেন, তার কি হলো? ও তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? কম টাকা তো খরচ করছি না। এর মধ্যে যাকে জমি বিক্রি করব তার থেকে অনেক টাকা অগ্রিম নিয়ে বসে আছি। তার মানে আমি যে একটা বাক্স করে শঙ্খচূড়টা পাঠাবার ব্যবস্থা করলাম, সেটা কি হলো? কে কে অবাক হয়ে চেয়ার থেকে পড়েই যাচ্ছিল, কোনো মতে নিজেকে সামলালো। আপনার শঙ্খচূড় বন দপ্তর নিয়ে গেছে। আপনি শুধু মুখেই বড় বড় কথা বলেন। অপর প্রান্ত কঠিন স্বরে বলল, প্লিজ একটু সময় দিন, আজ একজনের ঠিকানা লাগাবই। তবে শত্রুবারটা একটু সময় লাগবে, ওর দলে কিছু ধূর্ত সদস্য আছে স্যার। ঠিক আছে, ধন্যবাদ। অপর প্রান্ত ফোন রাখতেই কে কে একটা নাম্বার ডায়াল করলো। যদিন আজ সন্ধ্যাবেলায় সাকামবাড়ি চা বাগানের ভিতরে আসবে। আমার লোক একজনকে নিয়ে অপেক্ষা করবে। তাকে ঠিকানা লাগাতে হবে। সেই লোকই তোমায় ফোন করে নেবে, বুঝলে? কথা বলে ও ফোনটা রাখতেই দেখলো ওর সামনে সারা গায়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে একজন দাঁড়িয়ে আছে। সান্ধ্য আড্ডাটা একদম নির্ভেজাল কাটবে বলেই শতরূপারা ধরে নিয়েছিল, কিন্তু নিচের লনে আসতেই দেখে জগদীশবাবু অস্থির চিত্তে পায়চারি করছেন। ওদের নামতে দেখে কিছুটা অনুযোগের সুরে বললেন, আরে তোমরা কি করছিলে ওপরে? আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম।
একটা খুব খারাপ খবর আছে। এই গতকাল আপার ফাগু সেক্টরে একটা ব্রিজের ধারে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুর্ঘটনায় তার সারা মুখে বিকৃতি হয়েছে বলে চেনা যাচ্ছে না, কিন্তু তার পকেট থেকে জয়ন্তর মোবাইলটা পাওয়া গেছে। আমি বুঝতে পারছি না যে কিভাবে তোমাদের কাছে এটা প্রেজেন্ট করব, কিন্তু কিন্তু সত্যি বড় নির্মম হয় এটা। জগদীশ বাবুর কথাই ওনার চরিত্রটা সবার কাছে পরিষ্কার হয়ে গেল। আগ বাড়িয়ে জয়ন্তর মৃত্যু সংবাদ দিচ্ছেন? আচ্ছা, আপনি ওকে খুন করাননি তো? জয়ন্ত যে বেঁচে আছে সেই সত্যিটা জেনেও শতরূপা ইচ্ছে করে জগদীশ বাবুকে চার্জ করে বসল। শতরূপার কথাই রুদ্ররাও চরম বিব্রত বোধ করল। তার মানে কি সব বলছো তুমি বৌমা? জগদীশবাবু যেন কথাটা গিলতে পারলেন না, হা হয়ে থাকলেন। আমি জয়ন্তকে খুন করাবো? হ্যাঁ, আপনিই তো করাবেন, না হলে এত বড় চা বাগান বিক্রি করবেন কিভাবে? সেই জন্যই তো আমাদের এখানে টেনে এনেছেন, তাই না? শতরূপার কথায় জগদীশবাবুর মুখটা থমথমে হয়ে গেল। একটা চেয়ারে ধপ করে বসে উনি ভ্যাবাচাকা খেয়ে শতরূপার দিকে তাকিয়ে রইলেন। তুমি বসো মা, কি সব বলছো তুমি ভেবে দেখেছো? শতরূপা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কুহেলি আর মৌমিতা ওকে শান্ত করলো। ওরা ফিস ফিস করে বলল, আরে দিদি, তুমি তো সব তথ্য সন্দেহ চেপে আমাদের সবার সামনে স্বাভাবিক থাকতে বলেছিলে, আর শেষ পর্যন্ত তুমি। ওদের কথাই নিজের ভুল বুঝতে পেরে চুপ করলো শতরূপা। স্যার, আমি বলছি। রুদ্র এগিয়ে এসে জগদীশবাবুর পাশে বসল। আপনি প্লিজ শতরূপাদির কথায় কিছু মনে করবেন না। গতকাল দুপুর থেকে জয়ন্তদা নিখোঁজ, মনের অবস্থা কারোরই ভালো না, তার মধ্যে ঠিকমতো ঘুমও হয়নি। এই অবস্থায় আপনার খবরটিতে যে কোনো মানুষ বিভ্রান্ত হবেন। কিন্তু রুদ্রবাবু, লোকটির কাছে জয়ন্তর মোবাইলটা পাওয়া গেছে, আমাকে তো অমরেশই ফোন করে খবরটা দিল। কিন্তু ওই লোকটা তো জয়ন্তদা নাও হতে পারে। কোনোভাবে হয়তো জয়ন্তদার মোবাইলটা হস্তগত করেছে। জগদীশবাবু মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, তাও হতে পারে। দাঁড়াও দাঁড়াও, আমি আর একবার অমরেশকেই ফোনটা করি। জগদীশবাবু মোবাইল বের করে একটা নাম্বার ডায়াল করে স্পিকারে দিতেই অপর প্রান্ত থেকে অমরেশবাবুর গলা ভেসে এলো। বলুন স্যার। এরা সবাই জয়ন্তকে নিয়ে চিন্তা করছে। তুমি কি আবার একটু চেক করে বলতে পারো যে বডিটা ঠিক কার? স্যার, আমি একটা মিটিংয়ে আছি, কাল সকালের আগে আমি কিছু জানাতে পারবো না। জগদীশবাবু হতাশ হয়ে ফোন রেখে বললেন, সবই তো শুনলে, এরপর আর কি করব বলো? জগদীশবাবুর কথাই পলাশ বলল, স্যার, করার অনেক কিছুই আছে। অমরেশবাবু এই তদন্তটা ব্যক্তিগতভাবে করছেন, এটা অফিসিয়াল করতে বলুন না প্লিজ। তার মানে কি বলতে চাও? আমার পারিবারিক আর ব্যবসায়িক ব্যাপার জনসমক্ষে আসুক? কিন্তু আপনার পারিবারিক ব্যাপারের থেকে তো জয়ন্তদার প্রাণটা আগে। উনি এখন বেঁচে থাকলে কোথায় আছেন সেটাও তো জানা দরকার। গোকুলের কথাই জগদীশবাবু বিরক্ত হয়ে বললেন, সেটা তো আমিও চাই যে জয়ন্ত ভালো থাকুক, কিন্তু সত্যিকে তো মোছা সম্ভব না। পলাশ এবার একটু বিরক্ত হয়ে বলল, বারবার কেন আপনি এই খবরটাকে সত্যি বলে ভাবছেন? হ্যাঁ, আমার এক মামা এখানকার এসডিপিও, আপনি বললে তাকে একবার খবর দিই আমি। জগদীশবাবু একটু ইতস্তত করে বললেন, একটু অমরেশের উপরই ভরসা রাখো না, কাল সকালে না হয় একটা ব্যবস্থা হবে। এখন বলো, চা বাগান বিক্রি নিয়ে তোমরা কিভাবে বিভ্রান্ত হলে? কে বলেছে আমি চা বাগান বিক্রি করব? আমরা বিশ্বস্ত জায়গা থেকে শুনেই বলছি মামা,
আর এটাও জানি আজ আমি আর জয়ন্ত না থাকলে তোমাদের ভীষণ লাভ। শতরূপার কথায় জগদীশবাবু চমকে উঠলেন। তার মানে তোমার কি মাথা খারাপ হলো শতরূপা? এসব অভিযোগের কোনো মাথা মুন্ডু নেই। মাথা খারাপ হতো না, এখন হচ্ছে। যেভাবে আপনি পুলিশকে সরাসরি খবর দিতে চাইছেন না, তাতেই সন্দেহ বাড়ছে। আর গতকাল তো শঙ্খচূড় পাঠিয়ে আমাকে মারতেও চেয়েছিলেন, তাই না? শতরূপার কথায় সবাই আবার বিব্রত বোধ করল। একটা ঝড় ওঠার অপেক্ষায় সতর্ক হলো সবাই। আসলে শতরূপা যে মনের ক্ষোভ থেকে কথাগুলো বলে ফেলছে তা সবাই বুঝতে পেরেছে। শতরূপার কথাটা শুনে কিছুটা বিরক্ত হয়ে জগদীশবাবু উঠে দাঁড়ালেন। এ কি আপনি যে উঠে পড়লেন? হজম হচ্ছে না কথাগুলো। তো কি করব? তুমি যেভাবে আমাকে না বুঝে অপমান করছো, এরপর বসে থাকা যায়? যাই হোক, তবে চিন্তা করো না, আমার তথ্য ভুল হলে তো জয়ন্ত অবশ্যই ফিরে আসবে। আর তোমরা যে কদিন আছো এখানে, একটু সাবধানে থেকো। জগদীশবাবু উঠে দাঁড়িয়ে হাত ঘড়িতে সময়টা দেখলেন, তারপর ফটিককে ডাকলেন। এই ফটকা, ফটকা, কোথায় গেলি? ফটিক দৌড়ে এসে ইশারায় কিছু বলতেই জগদীশবাবুর মুখটা খুশিতে ভরে গেল। তিনি বাগানের অপর প্রান্তের দিকে একা হাঁটতে থাকলেন। ঠিক তখনই জগন্ময় বাবু বেরিয়ে এলেন। রুদ্রদের দেখতে পেয়ে হেসে বললেন, হোয়াট হ্যাপেন্ড? দাদা এত রেগে গেল কেন? সে অনেক কাণ্ড মামা, এই মুহূর্তে আর বলতে ভালো লাগছে না। ওকে ওকে, নো প্রবলেম, আই শ্যাল লিসন টু ইট টুমরো মর্নিং। এখন চলি। এই ফটিক, চলো তবে। জগন্ময় বাবু আর কোনো কথা না বাড়িয়ে হাঁটা দিলেন। জয়ন্ত আর বিক্রম সারাটা দিন হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরল। শতরূপা জয়ন্তর খবর সংগ্রহের পাশাপাশি এদিকের খবরাখবর সবই জয়ন্তকে পাঠাচ্ছিল। তাই শঙ্খচূড়ের গল্পটা জানার পর ওরা পাপড় খ্যাতির নাম করা সাপুরে রঘুবীরের কাছে এলো। হোয়াটসঅ্যাপে পাওয়া শঙ্খচূড়ের ছবিটা আর কাঠের বাক্সটা দেখে অবাক হয়ে ও জিজ্ঞেস করল, এই বাক্স আর সাপটা আপনারা কোথায় পেলেন? আরে, আমরা যদি জানতাম তবে তোমার কাছে আসবো কেন? বিক্রমের কথা শুনে রঘুবীর গম্ভীর হয়ে বলল, এই সাপ আর বাক্স দুটোই আমার। 3 দিন আগে গরু বাথানের এক জায়গায় সাপটা ধরি। কিছুক্ষণ পর খবর পেয়ে বন দপ্তরের 2জন লোক আসে। হ্যাঁ, তারপর সাপটাকে তুলে নিয়ে যায়। এই যে আমার নাতি দূর থেকে ছবি তুলে রেখেছে ওদের, ওরা টেরই পায়নি। এই যে দেখুন। একটা মোবাইল বের করে লোকটা ছবি দেখাতেই ওরা চমকে উঠল। যাক, কে পর্যন্ত যাবার একটা রাস্তা পাওয়া গেল। আমার সন্দেহ বীরেশ্বর বাবুর মতন দালাল ম্যানেজার নয়, আসল খেলা খেলছে আপনার 2 মামার একজন। তবে দুজনেরই সঙ্গেই মিশেছি, ভাবতে পারছি না এদের কেউ এরকম ঘৃণ্য কাজও করতে পারে। দুপুরে লাঞ্চের পর বিক্রম বাইকে করে জয়ন্তকে মেন ক্লিয়ার্স চা বাগানের সামনে একটা পুরনো ঝুপড়িতে নিয়ে এলো। একটা লুঙ্গি পরা খয়াটে লোক খেয়ে দিয়ে মুখ ধুচ্ছিল। বিক্রমকে দেখে চমকে দাঁড়ালো। আরে, কি ব্যাপার রে? আমার গরিব ঘরের সামনে কি ব্যাপার? হারাধন, একটা খবর লাগবে। কে লোকটা কে? সরি ভাই, এটা আমি জানি না। এটা বাদে আর কিছু জানতে চাইলে বলতে পারবো। ওর কথায় মুচকি হেসে বিক্রম বলল, তবে আরেকটা প্রশ্ন, 3D আর্ট জানা কেউ কি তল্লাটে আছে? আছে ভাই, দীপক সরকার, নিউ মাল স্টেশনের সামনে বাড়ি। কেকের কথা মতন সাকামবাড়ি চা বাগানের কোনো একটা নির্জন স্থানে ওরা রাতে অপেক্ষা করছিল।
কে আধ ঘন্টা আগে ফোন করে ঠিক এই জায়গার কথাই বলেছে যতীনরূপী বিক্রমকে। ওরা আগ্রহ করে অপেক্ষা করছিল একটাই কারণে, কাকে বাকরা করে পাঠানো হবে সেটা দেখার জন্য। আর যে লোকটা তাকে এখানে ফুসলিয়ে নিয়ে আসবে তাকে ধরে তার হাত ধরে কেকের কাছে পৌঁছাবার জন্য। কিন্তু আধ ঘন্টা পরও কেউ না আসায় ওরা যখন কি করবে ভাবছে, হঠাৎই দুটো বাইককে এগিয়ে আসতে দেখলো। ওনাদের তো হেঁটে আসার কথা ছিল, বাইকে আবার কে? বিক্রম অবাক হবার আগেই বাইক দুটো ওর সামনে এসে থামলো। আর কিছু বুঝে ওঠার আগেই চারটে ছায়ামূর্তি নেমে এলো অন্ধকারে। সবার আগে যে লোকটা এসে দাঁড়ালো তার মুখে একটা বিড়ি, সারা মাথায় আর বাম হাতে ব্যান্ডেজ। বিড়ির আগুনে ওর মুখটা দেখে বিক্রম আর জয়ন্ত চমকে উঠল। এই যে সুরেশ, এত উঁচু থেকে নিচে নদীতে পড়েও মারা যাওনি? কি দেখছিস, আমি বেঁচে আছি? আরে কই মাছের জান রে আমার, এরকম কত এনকাউন্টার থেকে বেঁচে ফিরেছি তার ঠিক নেই। বিক্রম ওর কথায় অন্ধকারে নিজের ধারালো কুকরিটার হাতলে হাত দিল। সালা, আজ সকালে আমাকে এই অবস্থায় দেখে বস্ত পুরো ঘাবড়ে গেল। না, আমি বেঁচে আছি বলে না, আমার এই চোট লাগলো কিভাবে তা নিয়ে। যতীন মারা গেছে শুনে খুব খারাপ লাগছে, কিন্তু যখন শুনলাম যতীনের পকেটে এই মালটার মোবাইল পাওয়া গেছে তখন 2 আর 2 4 হয়ে গেল। যতীনের নাম নিয়ে ভালোই খেলছিলি তুই বিক্রম, হ্যাঁ সালা। বিড়িতে একটা টান দিয়ে তা ছুঁড়ে ফেলে ডান হাতে পিস্তলটা বের করলো। তো তুই এখানে কেন? রাস্তা ছেড়ে কথা বল। বিক্রম গলা উঁচু করে বলল, এই সাবধান, একদম খুলি উড়িয়ে দেবো। কখন যেন ওদের একজন বিক্রমের মাথার পিছনে রিভলভার তাক করেছে। আমার অপরাধ? বিক্রম কাঁপা গলায় প্রশ্ন করলো, তুই যতীনের মোবাইল নিয়ে যতীন হওয়ার চেষ্টা করছিলি? আর একটু হলেই তো বস ধরা পড়ে যেত। হ্যাঁ, তা করেছি বই কি, বেশ করেছি। ক্ষমতা থাকলে আটকা। জয়ন্তের হাত পা ওদের বাদানুবাদে কাঁপতে লাগলো। গতকাল প্রাণে বাঁচলেও আজ হয়তো এখানেই মরবে। 3-4 জনের সঙ্গে হয়তো বিক্রম লড়াই করতে পারবে না। ও চটপট শতরূপাকে মেসেজ করে সব সংক্ষেপে জানিয়ে জায়গাটা ঠিক কোথায় তার একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিল। ততক্ষণে একজন এসে ওর মোবাইলটা কেড়ে নিয়েছে। কিরে, কাকে খবর দিচ্ছিলি? সেদিকে তাকাতেই পিছনের নলটা একটু সরে যেতেই বিক্রম ব্যাক কিক করেই পেছনের আগন্তুককে টলিয়ে দিয়ে তাকে নড়াচড়ার সুযোগ না দিয়ে কুকরি বের করে দ্রুত গলায় চালিয়ে দিল। একটা চিৎকার করে লোকটা কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলো। ততক্ষণে আরেকজনের হাতের একটা ছুরি বিক্রমের পিঠটা ফালা ফালা করে দিয়েছে। ও তার মধ্যেই ঘুরে দাঁড়িয়ে পিছনের লোকটার মুখ লক্ষ্য করে একটা সাইড কিক করে কুকরিটা ওর পেটে ঢুকিয়ে বের করে আনলো। এবার তৃতীয় লোকটা ওকে লক্ষ্য করে গুলি চালালো। ও শেষ মুহূর্তে বসে পড়তেই গুলিটা গিয়ে লাগলো সুরেশের মাথায়। নড়াচড়ার সুযোগ না পেয়ে লোকটা মাটিতে গড়িয়ে পড়ল। চতুর্থ লোকটা অবস্থা বেগতিক দেখে পালাতে গিয়েছিল, কিন্তু জয়ন্ত লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটা হুমড়ি খেয়ে পড়তেই পিস্তলটা মাটিতে গড়িয়ে পড়ল। ততক্ষণে বিক্রম কুকরি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। লোকটা কুকরির হাত থেকে বাঁচার জন্য উঠে দাঁড়াতেই পিছনে কারা যেন কোলাহল করে এগিয়ে আসতে লাগলো। বিক্রমের জামাটা রক্তে পুরো ভিজে গেছে তখন, তবুও কুকরি হাতে 1 পা 2 পা করে এগিয়ে এলো। লোকটা বাঁচার জন্য জয়ন্তকে লক্ষ্য করে ঘুষি ছুড়ল। জয়ন্ত মার খেয়েও লোকটার একটা হাত চেপে রাখলো। ততক্ষণে রুদ্র আর গোকুল ছুটে এসেছে। বড় মামা আর ছোট মামা একই সময় দুটো ভিন্ন দিকে চলে যেতেই গোকুলরা নিজেদের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে তাই নিয়ে ভাবছিল। কুহেলি বলল, তোমরা খেয়াল করেছ বিশ্বনাথবাবু পালিয়েছেন? নিতাই বলল সেই সকাল থেকে খোঁজ নেই। গোকুল চায় চুমুক দিয়ে বলল, হ্যাঁ, তা উনি পালাবেন না তো কি করবেন? ধরা তো উনি পড়িয়ে গেছেন। তবে তোমরা শুনে রাখো, উনি শুধু ওনার দাদার কথা মতো কৃত্রিম ভূতের একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন, এর বেশি কিছু নয়। আর শঙ্খচূড়ের আমদানি উনি করেননি। শত্রুপাতিকে মারবার জন্য ওটা অন্য কেউ ব্যবস্থা করেছিল। হতে পারে তা জগদীশবাবু নিজেই। শতরূপা জয়ন্তের কাছ থেকে ততক্ষণে শঙ্খচূড় আর ফটিকের কাহিনী জেনে গিয়েও চুপ করে থাকলো। সহেলি বলল,
আমারও তাই মনে হয়। আমাদের অনুমানই ঠিক। জয়ন্তদার বড় মামার কথাবার্তা বড়ই অসংলগ্ন ঠেকছে। ওর কথাই মৌমিতাও সাই দিল। আমারও একমত। মৌমিতা বলল তার মনে হয় যে পলাশের এসডিওপি মামাকে একবার সব জানানো উচিত। উনি তো গরু বাথানেই সবে পোস্টিং হয়ে এসেছেন। অমরেশবাবুর উপর খুব ভরসা না করাই ভালো, না হলে যে কোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে। ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই মামাকে ফোন করছি। ওদের কথাবার্তার মাঝে পলাশ ওর মামাকে রিং করলো। একই সময়ে জয়ন্তের বিপদকালীন মেসেজগুলো ঢুকলো শতরূপার মোবাইলে। তারপরে শতরূপা রুদ্রের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বলল, রুদ্র, এখনই একবার তোমরা চা বাগানের পশ্চিমে ঝোড়াটার দিকে ছুটে যাও। জয়ন্ত বেঁচে আছে কিন্তু বড় বিপদে, ওর এখনই প্রাণ সংশয় হতে পারে। শতরূপা কথাটা বলার সঙ্গে সঙ্গে রুদ্র আর গোকুল কোনো প্রশ্ন না করে পড়িমড়ি করে ছুটল চা বাগানের পশ্চিম দিকের ঝোড়াটা লক্ষ্য করে। ততক্ষণে পলাশ ফোনে ওর মামার সাথে কথাবার্তা শুরু করেছে। এদিকে শতরূপার উত্তেজিত হওয়া ওর নজর এড়ায়নি। ও কথাবার্তা একটু সংক্ষিপ্ত করে রুদ্র আর গোকুলকে কোথাও ছুটে যেতে দেখে ফোন রেখে দিল তাড়াতাড়ি। ততক্ষণে কুহেলিরা শতরূপাকে ঘিরে ধরে অভয় দেওয়া শুরু করলো। পলাশ ও শতরূপার মোবাইলে আসা লেখাগুলো পড়ে নিয়ে জয়ন্ত বেঁচে আছে শুনে আনন্দ পেলেও পরক্ষণেই দুশ্চিন্তায় পড়ল। আদৌ রুদ্র আর গোকুল ওকে সুস্থ ফিরিয়ে আনতে পারবে তো? শতরূপা একটু ধাতস্থ হতে কুহেলি জিজ্ঞেস করল, শতরূপাদি, জয়ন্তদা যে বেঁচে আছে এ খবর আমাদেরও জানালে না? প্লিজ, তোরা ভুল বুঝিস না, ওই বারণ করেছে বলতে। আসলে ওরা আত্মগোপন থাকাটা খুব দরকার ছিল। আর আমাদের আলোচনার খবর অন্য কেউ জানতে পারলেও জীবন বিপন্ন হতে পারত। কিন্তু এখন কি হবে আর আমার মাথায় ঢুকছে না। মৌমিতা ওকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি অত চিন্তা করো না, আশা করি রুদ্র আর গোকুল ওকে ঠিক সুস্থ ফিরিয়ে আনতে পারবে। কথা বলতে বলতে শতরূপা জয়ন্তর নতুন নাম্বার থেকে আসা হোয়াটসঅ্যাপের ছবিগুলো দেখালো পলাশদের। বন দপ্তরের পোশাক পরা ফটিককে দেখে কারোর চিনতে অসুবিধা হয়নি। তার মানে তোমাকে মারার জন্য শঙ্খচূড়টা ফটিকে সাপুরের কাছ থেকে মিথ্যে পরিচয় নিয়ে এসে গভীর রাতে জানালার নিচে ফিট করেছিল। কোনোভাবে বিশ্বনাথবাবু ভুল করে নিচে নিয়ে এসে মুখটা খুলে বিপদে পড়ে। শৈলীর কথাই পলাশ সমর্থন করে বলল, সেটাই হয়েছে। তার মানে এখনই ফটিককে কয়েক ঘা দিলে ওই কবুল করবে এই ষড়যন্ত্রের পেছনে শতরূপাদির কোন মামা রয়েছে, জগদীশবাবু না জগন্নয়বাবু? ওদের প্রবল আলোচনার মধ্যেই হঠাৎ বাগানের অপর প্রান্তে একটা মর্মন্তুদ চিৎকার শুনে ওরা চুপ করে গেল। নিতাই চায়ের প্লেটগুলো নিতে এসেছিল। চিৎকার শুনে বলল, এটা এটা বড়দাদাবাবুর গলা, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। নিতাইয়ের কথায় সবাই একটু অপ্রস্তুতে পড়ল। যাকে নিয়ে এত আলোচনা সে আবার কি বিপদে পড়বে? তাছাড়া নিতাইও তো ওদের সঙ্গে যুক্ত হতে পারে। তবু পলাশ উঠে অনিচ্ছা সত্ত্বেও নিতাইয়ের পিছনে পিছনে গেল। বাগান টপকে জগদীশবাবুদের বাংলো টপকে পিছনে পুরনো আমলের যে ম্যানেজারের বাংলো আছে তার পাশেই অন্ধকার থেকে একটা গোঙানির শব্দ আসছে। পলাশ টর্চ জ্বালতেই দেখল জগদীশবাবু রক্তাক্ত শরীরে পড়ে আছেন। তার পিঠে গাঁথা একটা পেল্লাই ছুরি, আর ওনার পাশে হতবুদ্ধির মতো বসে আছেন জগন্ময়বাবু। ওরা দরাদরি করে ওনাকে ওঠাতে যেতেই জগন্ময়বাবু কান্নায় ভেঙে পড়লেন। এ কি দাদা, তোমার এই অবস্থা কে করলো? এই তোমরা তাড়াতাড়ি ধরো ওনাকে, একটা অ্যাম্বুলেন্স ডাকতে হবে এখনই। জগন্ময়বাবু কানের ইয়ারফোন ফেলে দিয়ে ফটিককে ডাকতে লাগলো চিৎকার করে, কিন্তু কোনো সাড়া পেল না। বিরক্ত হয়ে বলল, ছেলেটা আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে কোথায় যে গেল? বাধ্য হয়ে ওরা তিনজনই ধরাধরি করে জগদীশবাবুকে ড্রয়িং রুমে নিয়ে আসার ব্যবস্থা করলো। চিৎকার শুনে ততক্ষণে ছুটে এসেছে শতরূপারাও, কিন্তু ধরাধরি করে বিছানায় উপুর করে শোয়ানোর আগেই জগদীশবাবুর বুকের ওঠানামা বন্ধ হয়ে গেল। হাতের নাড়ি দেখে জগন্ময়বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, He is no more. I think it's a murder and we should call the police now. জগন্ময়বাবু কথাটা বলেই ফোন করে অমরেশবাবুকে খবরটা দিলেন। উনি একটা মিটিংয়ে ছিলেন। ফোন ধরে খবর শুনেই যেন শক পেলেন। সে কি
আচ্ছা, আমি এখনই আসছি। জগন্ময়বাবু ফোন রেখে শতরূপার দিকে তাকিয়ে বললেন, তোমাকে একবার উপরে যেতে হবে মা। এই মর্মান্তিক খবর বৌদিকে দেবার সাধ্য আমার নেই। তোমরাই যাও একটু উপরে। আর একটা কথা, আমার ঘরে টেবিলের উপর আমার নার্ভের ওষুধ আর নতুন কেনা গিটারটা আছে, পারলে একটু নিয়ে এসো। আমি এই অবস্থায় পড়ে থাকলে পাগল হয়ে যাব। আই ওয়ান্ট টু প্লে সাম মিউজিক। জগন্ময়বাবু কেমন যেন পাগলের মতো অসংলগ্নভাবে কথাগুলো বললেন। জগদীশবাবুর মাথাটা ওনার কোলের উপর রেখে চোখ বন্ধ করে বসে রইলেন। পলাশ একবার বলার চেষ্টা করল, স্যার এটা মার্ডার কেস, আপনি মৃতদেহে টাচ করবেন না প্লিজ। কিন্তু পলাশের কথা ওনার কানে ঢুকল না। সিঁড়ি দিয়ে থমথমে মুখে উঠতে গিয়ে শতরূপা কুহেলিকে ডেকে নিল। চাপা গলায় বলল, কি হলো বলতো? এসব যদি বড় মামারই কাজ হয় তবে তিনি খুন হলেন কার হাতে? আর ফটিকই বা কই? আমার তো মনে হচ্ছে দিদি এই কেসে অনেকগুলো মাথা রয়েছে, কিন্তু সত্যি মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। ওরা দোতলায় এসে জগন্ময় বাবুর ঘরের সামনে দাঁড়ালে শতরূপা বলল, এই উপরে বোধহয় জীবনে বার দুতিনেক এসেছিলাম। ছোট মামাও খুব একটা কারোর সঙ্গে মিশত না, আর বড় মামিও তাই। তারা বা দেমাকে পা পড়তো না মাটিতে। কিন্তু এত বড় নির্মম খবরটা দিয়ে কি করে বলতো? তার উপর উনি বাতের ব্যথায় বহুদিন কাবু। কথা বলতে বলতে শতরূপা জগন্ময় বাবুর ঘরের দরজাটা খুলে গিটারটা আবিষ্কার করলো। চলেই আসতো, কিন্তু হঠাৎ একটা ফটো ফ্রেমের দিকে তাকিয়ে চমকে গেল। জগজিৎ মানে ওর মামাতো ভাইয়ের ছবি। এখন সম্ভবত 20-22 বছর হবে। ব্রিটেনে থাকে পড়াশোনার জন্য, কিন্তু ফ্রেমে ও একা না, ওর মা জাহ্নবী দেবী আর জগন্ময় বাবুও রয়েছেন। বড় মামার বদলে ছোট মামার ছবি কেন এখানে? আর এটা ছোট মামার ঘরেই বা কেন? আরও অবাক হবার ছিল, টেবিলের উপর একটা সদ্য বিদেশ থেকে আসা চিঠি, আর তা এসেছে জগন্ময় বাবুর নামেই। পাতাটা ছেঁড়া। এই চরম মানসিক অবস্থাতেও শতরূপা কিসের এক অমোঘ টানে তা দ্রুত পড়ে নিল, আর তারপর স্তম্ভিত হয়ে গেল। কি আছে চিঠিতে শতরূপাদি? কুহেলির প্রশ্নে শতরূপা ফিস ফিস করে বলল, এই বাড়ির চরম গোপন কিছু, যা আমরা জানতাম না। থাক, ওসব পরে বলা যাবে। এখন চল পাশের ঘরে বড় মামিকে খবরটা দিই। স্বামীর মৃত্যু সংবাদটা যেন বিশ্বাস করতে পারল না জাহ্নবী দেবী। শতরূপা অনেকটা অভিনয় করেই আস্তে আস্তে খবরটা পরিবেশন করেছিল বটে, কিন্তু সবশেষে তো সেই একটাই রূঢ় বাস্তব যে জগদীশবাবু আর বেঁচে নেই। বাতের ব্যথাকে গুরুত্ব না দিয়ে তিনি শতরূপার কুহেলির কাঁধে হাত রেখে তড়িঘড়ি নামলেন। তারপর স্বামীর মৃতদেহের সামনে বুক চাপড়ে কাঁদতে লাগলেন। পাশে তখনও জগন্ময় বাবু জড়ভরতের মতন বসে। রুদ্র আর গোকুল জয়ন্তকে দেখে যতটা না অবাক হলো, তার চেয়েও খুশি হলো বেশি। জয়ন্তর হাত ছাড়িয়ে লোকটা পালাতে যেতেই ওরা দুদিক থেকে জাপটে ধরল। তারপর রাস্তায় পড়ে থাকা কিছু প্যাকিং টেপ দিয়ে পিচ মোড়া করে বেঁধে ফেলল। ততক্ষণে রক্তাক্ত শরীরে উঠে দাঁড়িয়েছে বিক্রম। তার মধ্যেই এগিয়ে এসে বলল, এই লোকটা কি একমাত্র আমাদের কেকের কাছে পৌঁছে দিতে পারবে, তাই ওকে পুলিশের হাতে তুলে দেবেন। আর আমি এখনই এখান থেকে চলে যাব, না হলে যে আমি গ্রেপ্তার হয়ে যাব। কিন্তু বিক্রম ভাই, তোমার যে পিঠ থেকে ভয়ঙ্কর রক্তক্ষরণ হচ্ছে, এই সময় চিকিৎসা না পেলে যে বিপদ হয়ে যাবে। কিন্তু স্যার, আমি চিকিৎসা করতে গেলে আগে পুলিশ আসবে, আর এই তদন্ত পুলিশের হাতে চলে যাবে। আমরা কিন্তু এখনো কেকের খোঁজ পাইনি। কথা বলতে বলতে বিক্রম খোঁড়াতে খোঁড়াতে বিপরীত দিকের চা বাগানের ফাঁক ফোকর দিয়ে অদৃশ্য হয়ে গেল। এর মধ্যে কিভাবে যেন পুলিশ কোথা থেকে খবর পেয়ে চলে এলো। অমরেশবাবু উদ্যত পিস্তল হাতে নেমে রুদ্রদের সামনে দাঁড়িয়ে জয়ন্তকে দেখে অবাক হয়ে বলল, আরে কি সৌভাগ্য, আপনি তো বেঁচে আছেন মশাই। আমরা তো ধরিয়ে নিয়েছিলাম যে আপনি আর নেই। ছি 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 ছি, কি কাণ্ড। স্যার, আগে আপনি এই লোকটাকে ধরুন। একে ধরলে আমরা কেকের কাছে পৌঁছাতে পারবো। কে হু ইজ কে? হ্যাঁ, যিনি আমাকে মারা সুপারি নিয়েছেন স্যার। ভাড়াটে গুন্ডা লাগিয়ে মারতেও চেয়েছিলেন আমাকে, কিন্তু ভাগ্য ভালো ছিল বলে আমি বেঁচেও গেছি। ও মাই গড, ওপরওয়ালাকে ধন্যবাদ দিন। কথাটা বলে জিপে বসা কনস্টেবলদের ডেকে নিয়ে বললেন, এই কানু,
এই লোকটাকে জিপে তোল। কথাটা বলে অমরেশবাবুর দৃষ্টি পড়ল পাশে পড়ে থাকা তিনজনের ওপর। তিনি টর্চ মেরে সবার মুখের উপর ফেললেন, তারপর সুরেশের মুখে ফেলে বললেন, এই লোকটা কিন্তু আর বেঁচে নেয়, আর এরাও মারাত্মক ইনজিওর্ড। তা রুদ্রবাবু, আপনারাই কি এনাদের এহাল করলেন নাকি? রুদ্র আর গোকুল এখানে এসে এমনিতেই ব্যাবাচাকা খেয়ে গিয়েছিল। অমরেশবাবুর প্রশ্নে বেশ অপ্রস্তুতে পড়ল। তা দেখে জয়ন্ত বলল, না স্যার, যে লোক দুটি আমাকে মারার চেষ্টা করেছিল এই মৃত লোকটা তার অন্যতম। এত বড় দুর্ঘটনার পরও বেঁচে ফেরে আর আবার আমাকে মারার চেষ্টা করে। আর এই লোকগুলোই ওর সঙ্গী স্যার, যাদের বিক্রম ধরাশায়ী করে। জয়ন্তের বক্তব্য শুনে অমরেশবাবু অবাক হয়ে বললেন, কে বিক্রম? কি করে ও? অমরেশবাবুর কথায় জয়ন্ত কিডন্যাপিং থেকে শুরু করে আজ সন্ধ্যা অবধি যা যা ঘটেছিল সব সবিস্তারে বলে গেল। সব শুনে অমরেশবাবু গম্ভীর হয়ে বললেন, দেখুন জয়ন্তবাবু, আমি মেনে নিচ্ছি যে আপনাকে মারবার চক্রান্ত হয়েছিল, কিন্তু আজ আপনারাও নিজের হাতে আইন তুলে ভালো কাজ করেননি। কোর্টে কিন্তু কেস উঠবে, আর আপনি কিন্তু আইনত গ্রেপ্তারও হতে পারেন। যাই হোক, এখন গাড়িতে উঠুন সবাই, আমরা বাংলোর দিকেই যাব। আর এই তিনজনকে হসপিটালে পাঠাবার একটা ব্যবস্থা করি আগে, না হলে একজনও বাঁচবে না। তবে একটা দুঃসংবাদ আছে আপনাদের জন্য, আপনার মামার বাড়িতে কিন্তু একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে। আপনার বড় মামাকে কে বা কারা খুন করে গেছে। আমরা সে পথেই যেতে গিয়ে এখানে আপনাদের পেলাম। কি বলছেন আপনি? বড় মামা খুন হয়েছেন? কে এমন কাজ করতে পারে? হায় ভগবান, বাড়ি ফিরে মাকে আমি কি জবাব দেব? আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আগে আমরা ঘটনাস্থলে তো পৌঁছাই। তবে মনে হচ্ছে পারিবারিক বিবাদ। মিনিট তিনেকের মধ্যে ওরা জগদীশবাবুর বাংলোর সামনে এসে দাঁড়ালো। এমন সময় একটা ফোন এলো। উনি কলার আইডিটা দেখে ফোনটা কেটে দিয়ে মোবাইলটা বাম পকেটে রাখলেন। তারপর ড্রয়িং রুমে গিয়ে জগদীশবাবুর গোটা কয়েক ছবি তুললেন। জগন্ময়বাবুর দিকে তাকিয়ে বললেন, কিভাবে হলো এসব? অমরেশ, আমি ফটিককে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। হঠাৎ আমাকে দাঁড়াতে বলে ফটিক কোথায় চলে গেল। ওর ফোনও সুইচ অফ ছিল। বাধ্য হয়ে আমি বিরক্ত হয়ে ঘরে ফেরার সময় রাস্তায় দাদার চিৎকার শুনে কাছে এসে দেখি দাদার পিঠে ছুরিটাকেও গেঁথে দিয়েছে। বিস্ময়ে কি করব ভাবছি, এমন সময় পলাশ আর নিতাই এলো। বুঝলাম জগন্ময় বাবু, তবে আপনার উপর কিন্তু আইনত সন্দেহ থাকবে সবার। যতদূর শুনেছি ভাইয়ে ভাইয়ে কোনো মিল ছিল না। ছোড়াটার হাতের ছাপ পরীক্ষা করা হবে, তারপর দেখা যাক কি হয়। অমরেশবাবুর কথায় জাহ্নবী দেবী বিরক্ত হয়ে বললেন, আপনি ভুল করছেন। ভাইয়ে ভাইয়ে মিল না থাক, কিন্তু সম্মানের অভাব ছিল না। আমার স্বামীর মৃত্যুর জন্য অন্য কেউ বা অনেককেই দায়ী হতে পারে। ও মরলে যে সম্পত্তির ভাগিদার কমবে, তাই না? তাই এখানে যারা বেড়াতে এসেছে তারাও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নন। জাহ্নবী দেবী কোনো কালেই যে জয়ন্তদের পছন্দ করে না তা আজ ওনার মিথ্যা সন্দেহে আবার প্রমাণিত হলো। শতরূপা আর জয়ন্ত প্রমাদ গুনল। মানে আপনি কি আমাদের সন্দেহ করছেন? আমি তো পুলিশ নই, তাই সন্দেহ করা আমার কাজ নয়। তোমরা এখন আসতে পারো, আমাকে একটু একা থাকতে দাও। আপনারা প্লিজ একটু শান্ত হয়ে বসুন, আমাকে নির্বিঘ্নে তদন্ত করতে দিন প্লিজ। মনে হয় এর পেছনে কোনো বড় মাথা আছে। অমরেশবাবু একটা কাপড়ের টুকরো দিয়ে ছোড়াটাকে সাবধানে ধরে একটা প্লাস্টিকের প্যাকেটে রাখলেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন স্যার। আপনি যদি দয়া করে শোনেন, তবে আমাদেরও বেশ কিছু বক্তব্য আছে। শতরূপার কথায় অমরেশবাবু কৌতূহলী হয়ে তাকালো। তার মধ্যেই এখানে আশাস্তক যা যা ঘটনা ঘটেছে তা আবার সবিস্তারে বলে গেল শতরূপা। রুদ্র ওনার বক্তব্য সমর্থন করে বলল, কিন্তু স্যার, একবার ভেবে দেখুন, বিশ্বনাথ বা বীরেশ্বর বাবুর কাছে জয়ন্তদা আর শতরূপাদিকে মারার কোনো যৌক্তিকতা থাকার কথা না। শুধু ভয় দেখিয়ে আমাদের তাড়িয়ে চা বাগানটা বেছে দেওয়াটাই উদ্দেশ্য হতে পারত। তাতে একটা বড় অঙ্ক কমিশন হিসেবে আসতো। কিন্তু
আমাদের মারার চক্রান্ত অন্য কারোর হতে পারে। সেই কে কিংবা ফটিককে কাজে লাগিয়েছেন। রুদ্রের কথায় অমরেশবাবু মৃদু হাসলেন। এত সহজে কোনো কিছু নির্ণয় করা যায় না রুদ্রবাবু। অমরেশবাবুর কথা শেষ হতেই জাহ্নবী দেবী বলে উঠলেন, বীরেশ্বরের মনে কি এই ছিল? এই জন্যই কি ভূতের অজুহাত দেখিয়ে কাজ ছাড়লো? সবে কি দালালির নেশায়? আবার ভাইকে চর হিসাবেও ঢুকিয়ে দিয়ে গেছে। এখন আবার শুনছি ফটিকও ছদ্মবেশী কেউ। কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না। আমারও তো কেমন সব ধোঁয়া ধোঁয়া লাগছে বৌদি। চারিদিকে হচ্ছেটা কি? জগন্ময় বাবুর কথাই অমরেশবাবু হেসে উঠলেন। কি হচ্ছে সবই তদন্ত সাপেক্ষ, তবে আপনারা কেউই সন্দেহমুক্ত নন, বিশেষ করে আপনি জগন্ময় বাবু। জয়ন্তবাবুও তাই। আমার বিক্রমকেও চাই, আর আমি জানি সন্দেহভাজনদের খুব তাড়াতাড়ি ধরতে পারবো। অমরেশবাবু ওঠার চেষ্টা করতেই বাম পকেটে রাখা মোবাইলে একটা ফোন এলো। কলার আইডিটা দেখে ফোনটা ধরতেই অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে মিনিটখানেক কথা বললেন। তারপর গম্ভীর হয়ে বললেন, ফটিককে কেউ গুলি করে খুন করে গেছে। সাগামবাড়ি চা বাগানের ভিতরে ঢোকবার গেটের সামনেও পড়েছিল। একটা পিস্তল অবশ্য পাওয়া গেছে সামনে, হয়তো ওটাই খুনির ফেলে যাওয়া। অমরেশবাবুর কথায় ঘরময় একটা নীরবতা। যা, তবে কে পর্যন্ত পৌঁছানোর সব রাস্তা বন্ধ হয়ে গেল। না, বন্ধ হয়নি। একটু আগে যে লোকটাকে আমরা ধরেছি তাকে দুঘাত দিলেই সব উগড়ে দেবে। সে রাতে ডিনারটা একটা শাস্তি মনে হলো সবার। জয়ন্তকে ফিরে পাবার যে আনন্দ ওদের হয়েছিল, তা জগদীশবাবুর আকস্মিক খুনের পর সব চুপসে গেল। কারোর মুখেই কোনো কথা নেই। এর মধ্যে পলাশ ওর মামাকে বারবার ফোন করে সব ইনফরমেশন আপডেট করছিল। মিস্টার সুবিনয় চৌধুরী খুব ব্যস্ত মানুষ, খুব বেশি দিন গরুবাথানে পোস্টিং হয়ে আসেননি। পলাশকে অভয় দিলেন, পুলিশ যেরকম তদন্ত করছে করুক, দরকার হলে তিনি আরও বড় ব্যবস্থা নেবেন। সামান্য যেটুকু কথা হলো তাতে জয়ন্ত আর শতরূপা দুজনেই স্বীকার করল যে তারা জয়ন্তের নতুন সিম দেওয়া মোবাইলের মাধ্যমে অবিরাম খবরাখবর আদান প্রদান করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাই এবাড়ির সব ঘটনা আর জয়ন্তের উপর ঘটা ঘটনাগুলো সবই পরস্পর জানে। তবু পরিস্থিতির চাপে তা গোপন রাখতে হয়েছে। অন্যদিকে পলাশের সঙ্গে কথা শেষ করার পর নিজের বাংলোতে ডিনারে যাবার তোড়জোড় করেছিলেন সুবিনয়বাবু। এই গরুবাথানে সবে 2-3 মাস হয়েছে তিনি পোস্টিং হয়েছেন। পলাশদের কথাবার্তা শুনে বুঝলেন বেশ বড়সড় একটা ষড়যন্ত্রের শিকার জয়ন্তবাবুরা। এনাদের কথা অনেক শুনেছেনও পলাশের মুখে। এমন সময় হঠাৎ কলিং বেলটা বাজতে দরজা খুলতেই বেশ অবাক হয়ে গেলেন। নিধু তামাংয়ের পাশে দাঁড়ানো আগন্তুক হাত জোর করে ভিতরে আসার প্রার্থনা করতে উনি ওর কাঁধে হাত দিয়ে নিয়ে এলেন। নিধু এলো সঙ্গে। পরদিন একটু রাত হলো কারখানায় ঢুকতে কেকের। সারাদিন লোক লাগিয়েও অনেক চেষ্টা করেও বিক্রমের খোঁজ পায়নি ও। তবে ছেলেটা ওর নাম্বার মনে রেখে বার 2-3 ওকে ফোন করেছিল। ও অবশ্য ফোন ধরেনি। ছেলেটার সাহস আছে বটে, সাপের সঙ্গে খেলতে শখ হয়েছে। ওর লোক বিক্রমকে পাল্টা ফোন করেছিল, ছেলেটা ফোন ধরেনি। খুব ধূর্ত। নিজেকে একটু সাবধানে থাকতে হবে। নিজের মনকে বুঝিয়ে মদের বোতলটা খুলতেই মোবাইলটা বেজে উঠল। অজস্র ধন্যবাদ আমার প্রধান পথের কাঁটাকে উপড়ে ফেলার জন্য। টাকাটা কবে পাচ্ছি? হ্যাঁ, ভনিতা না করে গ্লাসে মদ ঢেলে অপর প্রান্তের মানুষটিকে কেকে বলল, এর মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু পাঠিয়ে দিয়েছি অনলাইনে। বাকিটা পরিস্থিতি শান্ত হলেই পেয়ে যাবেন। তবে এখনো 2টো কাঁটা রয়েছে কিন্তু। জানি সময় লাগবে। চারিদিকে নজরদারি চলছে, আমার নিজেরও রিস্ক আছে বুঝলি। আজ শুধু নিজের বিপদ কমাতে আমার 2টো জাগরেদকে মারতে হলো সালা। একটু ভুল খেললে যখন তখন পুলিশের চোখে ধরা পড়ে যাব। ঠিক আছে, সময় করে যা করার করবেন। শুভরাত্রি। অপর প্রান্ত ফোন রাখতেই ও আর একজনকে ফোন করলো। কিরে,
বিক্রমের কি কোনো খোঁজ পেলি? হ্যাঁ, না ওস্তাদ, আমরা ওকে পাগলের মতো খুঁজেছি। আশেপাশের কোনো নার্সিং হোমে পিঠের ক্ষত সারাতে এখনো অবধি কেউ আসেনি। তবে যেখানেই পাবো আজকেই সাবার করে দেবো, চিন্তা করবেন না। পরম নিশ্চিন্ত হয়ে কেকে ফোন রাখলো। অন্ধকারে পরেশ এসে ওর গ্লাসে আরও মদ ঢেলে দিয়ে গেল। পরেশ ওর খাস লোক, আর এই কারখানার নাইট গার্ড। গতকালকে সাফল্যের আনন্দে আজ নেশাটা একটু বেশিই হয়ে গেছে ওর। প্রায় 10 লাখ টাকার সুপারি ছিল। আসল মালটাকে সরানো গেছে। ইতিমধ্যে খবর এসেছে ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ ঢুকেও গেছে। এখনো 2টো চুনো পুঁটি আছে, ওগুলোকে সরাতে পারলে বাকিটাও ঢুকবে। তবে ও বোকা নয়, সরাসরি নিজের অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন করে না। আগের গ্লাসটা শেষ হতে আরও 1 গ্লাস মদ ঢেলে নিয়ে গেল পরেশ। তারপর ও কিছু একটা চিন্তা করলো মনে মনে। এই জগন্ময় বাবুকেও পুরো ফাঁসানো গেছে, তবে তাকে কি করা হবে সে ব্যাপারে এখনো কোনো নির্দেশ আসেনি। না, এবার উঠতে হবে। রাত অনেক হলো, কিন্তু মোবাইলটা কোথায় ফেললো? টলমান শরীরে খোঁজাখুঁজি করতেই দেখে ওটা টেবিলের তলায় কিভাবে যেন পড়ে গেছে। সে রাতে জয়ন্তকে পেয়ে শতরূপা ওকে আবেগ মথিত হয়ে জড়িয়ে ধরল। যেন আমি তো প্রথমে ধরেই নিয়েছিলাম তোমাকে বোধহয় ওরা। কি হলো, চুপ করলে কেন? জয়ন্ত শতরূপার কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে উত্তর খুঁজতে লাগলো। আমি প্রতি মুহূর্তে তোমাকে হারাবার ভয় পাই জয়ন্ত। শতরূপা ওকে একটা চুমু খেয়ে জাপটে ধরে বলল, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম গো। বিক্রম না থাকলে যে কি হতো ভগবানই জানেন। জয়ন্ত শতরূপার মাথার উপরের চুলগুলোতে বিলি কাটতে কাটতে বলল। তারপর ওকে একটা পাল্টা চুমু খেয়ে বলল, আজ খুব টায়ার্ড লাগছে, বাকি কথা পরে হবে। পরের দিনটা ওদের ঘরেই গৃহবন্দী অবস্থায় কাটল। চারদিকের পরিবেশ বেশ থমথমে। জাহ্নবী দেবী আর নিচে নামেননি। জগন্ময় বাবুর গিটারের সুরও যেন বেসুরো বাজছে আজ। জয়ন্তরা এখন বুঝতে পারছে না এখানে থাকবে না চলে যাবে। তবে অমরেশ বাবু ওদের অপেক্ষা করতে বলেছেন, তাই সে রাতটাও ওরা থেকে গেল। পরদিন সকালটা বেশ সেজেছে যেন। চারিদিকে পাখি ডাকছে, মৃদু হাওয়া বইছে, বেশ একটা স্বস্তির আবহাওয়া। নিতাই চা আর জলখাবার নিচে দিতেই সবাই নামলো। তবে বাইরের পরিবেশ যতই আকর্ষণীয় হোক না কেন, সাকামবাড়ি চা বাগানের বাংলো দুটোর পরিবেশ যেন থমথমে। গত দিনের মতন আজও জগন্ময় বাবু মর্নিং ওয়াকে বের হননি। কানে ইয়ারফোনটা আছে বটে, তবে কেমন যেন মরা হয়ে বাগানের বাইরে একটা চেয়ারে বসেছিলেন। ফটিক মারা যাওয়ায় নিতাই ওই বাংলোর সব কাজ করছে। ওর মুখ থেকেই শোনা গেল জাহ্নবী দেবী আবার নিজের ঘরে দৌড় এনেছেন। স্বামীর মৃত্যু বলে কথা, কিছুতেই মেনে নিতে পারছেন না এই বয়সে এসে। জল খাবার খেতে খেতে টুকটাক কথা হচ্ছিল ওদের। গোকুল একটা ব্রেড মুখে দিয়ে বলল, তাহলে জগদীশ বাবুকে নিয়ে আমরা যা ভেবেছিলাম তা একদম ভুল। তবে কি জগন্ময় বাবু শেষ পর্যন্ত? ওর কথায় জয়ন্ত কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা পুলিশ জিপ এসে থামল। অমরেশ বাবু জিপ থেকে নেমে ওদের ইশারায় কাছে ডেকে জগন্ময় বাবুর দিকে এগিয়ে গেলেন। তারপর একটা চেয়ারে বসে নিতাইকে ডেকে উপর থেকে জাহ্নবী দেবীকে ডাকতে বললেন। সবাই তখন চরম উৎকণ্ঠা নিয়ে বসে। জাহ্নবী দেবী নিচে নামতেই অমরেশ বাবু শুরু করলেন, আচ্ছা জগন্ময় বাবু, আপনার একটা সার্ভিস রিভলভার আছে না, যা বিদেশ থেকে আনানো? অমরেশ বাবুর কথায় জগন্ময় বাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল যেন। হ্যাঁ, আলমারিতে আছে। ওটা এখন আর আলমারিতে নেই। গতকাল যেখানে ফটিকের মৃতদেহ পাওয়া গেছে তার পাশেই পড়েছিল। হাতের ছাপও পাওয়া গেছে, যেমন আপনার দাদার পিঠে গেঁথে থাকা ছুরিতেও পাওয়া গেছে। দুটোই আপনার হাতের ছাপ। অমরেশ বাবুর কথায় সবাই চুপ, যেন একটা অবিশ্বাস্য কিছু ঘটার অপেক্ষায়। তার মানে আপনি কি বলতে চান? তার মানেটা খুব পরিষ্কার জগন্ময় বাবু, দুটো খুনই আপনিই করেছেন। ইম্পসিবল ইন্সপেক্টর, হোয়াট ডু ইউ মিন? হাউ ক্যান আই ডু দিস? আমি কিসের জন্য আমার দাদাকে মারবো?
আশ্চর্য তো, আমি গতকাল ফটিকের সঙ্গে বের হওয়ার পর হঠাৎ ও বলল একটা আর্জেন্ট কাজ আছে, ও চলে গেল। 10 মিনিটে ও এলো না দেখে আমি ওকে ফোন করতে গিয়ে দেখি ওর মোবাইল সুইচ অফ। এরপর দাদার চিৎকার শুনে ছুটে যাই, আর গিয়ে ওই ভয়ানক দৃশ্য দেখি। দাদাকে বাঁচানোর জন্য আমি ছোড়াটা টান মেরে তুলতে যাই, কিন্তু যন্ত্রণায় দাদার হাত মুখ সব বেঁকে যায় বলে আমি ভয়ে ছেড়ে দিই। এই কারণেই হয়তো আমার হাতের ছাপ উঠে যায়। জগন্ময় বাবুর কথায় অমরেশ বাবু হাসতে লাগলেন। সরি স্যার, এ আষাঢ়ে গল্প চলবে না। আমি যদি বলি আপনার দাদাকে আপনি মেরেছেন সম্পত্তি ভাগিদার কমানোর জন্য, কেননা বীরেশ্বর আর বিশ্বনাথ বাবুকে ধরা হয়েছে। বীরেশ্বর বাবুই তো বলল। এখানে ভূতের গল্প তৈরি আর তা নিয়ে কৃত্রিমভাবে মানুষকে ভয় দেখানোটা আপনি প্রথম শুরু করেছিলেন। বিদেশ থেকে শেখা 3D আর্টের কারসাজিতে বহু মানুষকে বোকা বানিয়েছেন, যাতে শ্রমিকরা কাজ ছেড়ে পালায়। আপনি বীরেশ্বর বাবুকে চা বাগান বিক্রির ক্রেতা খুঁজতে বলেছিলেন, বলুন তো সেটা অস্বীকার করতে পারেন? আর আপনারই নির্দেশে আপনারই ছাত্র দীপক সরকার আর তার টিম চা বাগানের বিভিন্ন প্রান্তে এই 3D আর্টের মধ্যে দিয়ে ভয় দেখানোর কাজ শুরু করে। এ কথা বলে অমরেশবাবু একবার জয়ন্তের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালেন। কি জয়ন্তবাবু, ঠিক বলছি তো? আর আপনিও তো শুনলাম গত পরশু বিকেলে বিক্রমকে নিয়ে দীপক সরকারের বাড়ি খোঁজ খবর নিতে গেছিলেন, কি তাই তো? জয়ন্ত অবাক হয়ে বলল, হ্যাঁ তা গেছিলাম, কিন্তু আপনি জানলেন কিভাবে? অমরেশবাবু একটা বিজ্ঞের হাসি হেসে বললেন, আমরা পুলিশ, সব খবরই পাই। বীরেশ্বর অবশ্য আপনাকে না জানিয়ে এই বাংলোতেও কিছু নতুন ভৌতিক কর্মকাণ্ডের সৃষ্টি করেন, যাতে নতুন কোনো ম্যানেজার আর না থাকতে পারে, যার অভিজ্ঞতা জয়ন্ত বাবুদেরও হয়। বলুন, এগুলো অসত্য? আর শঙ্খচূড়টা তো আপনি ফটিককে দিয়ে নিয়ে আসেন শতরূপাকে মারবার জন্য, তাই না? এসব সত্য বাইরে আসবার ভয়ে আপনি ফটিককেও শেষ করলেন আর নিজের দাদাকেও। ওহ, আপনি থামুন, অসহ্য লাগছে আমার এসব শুনতে। জগন্ময় বাবু 2 হাতে মুখ ঢাকলেন। হ্যাঁ, এ কথা ঠিক যে এখানে ভৌতিক উপদ্রবের সূচনাটা আমি শুরু করি। কিছু গুজব আর কিছু অডিও ভিজুয়াল আর কিছু 3D এফেক্ট, কিন্তু তা বলে কাউকে খুন করার মানসিকতা আমার একদম নেই। বাট ইট ইজ ট্রু দ্যাট ওয়ান্স আপন আ টাইম আই থট টু সেল দ্য ল্যান্ড। আসলে শিলিগুড়ির এক বড় ব্যবসায়ীর সঙ্গে আলাপ হওয়ার পর একটা মোটা টাকার অফার পাই। এই সুযোগটা অবশ্য বীরেশ্বরই করে দিয়েছিল। ও জমি বাড়ির একজন বড় এজেন্ট, কিন্তু দাদাকে বিক্রির প্রস্তাব দিতেই ও ভয়ঙ্কর রকম ক্ষেপে যায়। এমনিতে পুরনো বৈষয়িক কারণে ওর সঙ্গে আমার কোনো মিলই নেই। ওই বরাবর বিদেশে থেকে এসেছি, তাই ভেবেছিলাম শেষ জীবনটা ওখানেই কোথাও সেটেল করব। তাই দাদা আমার প্রস্তাব নাকচ করতেই আমি এই ভৌতিক সমস্যাগুলো তৈরি করলাম, যাতে শ্রমিকরা সব ভয়ে কাজ ছাড়ে। আর আমি তাতে সফল হয়েও ছিলাম। ব্যবসা একদম বন্ধ হবার জায়গায় আসে। একসময় বীরেশ্বরও কাজ ছাড়ে, তবে ও আমার থেকেও বড় খেলোয়াড়। নিজের ভাইকে যে এখানে ফিট করে যাবে আর আরও কিছু ভৌতিক উপদ্রবের জন্ম দেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু বিশ্বাস করুন, জয়ন্ত আর শতরূপাকে খুনের চেষ্টা কিংবা দাদার ফটিককে হত্যা আমি করিনি। আমার পক্ষে কাউকে হত্যা করাও সম্ভব না, আর আমি কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করতেও চাইনি। প্লিজ বিলিভ মি ইন্সপেক্টর, প্লিজ বিলিভ মি। জগন্ময় বাবুর কথায় অমরেশবাবু হাসলেন, বললেন, সব অপরাধী অপরাধের পর একই কথাই বলে। জয়ন্ত এতক্ষণ অমরেশবাবুর কথা শুনছিল। উনি একটু থামতেই জিজ্ঞাসা করল, আচ্ছা স্যার, কেকের কোনো খোঁজ পেলেন? জয়ন্তর কথায় অমরেশবাবু গম্ভীর হয়ে বললেন, না, এখনো জানতে পারিনি, তবে হয়তো খুব তাড়াতাড়ি পাবো। আসলে পরশু আপনাদের হাতে ধরা পড়া লোকটা কাল রাতে হঠাৎ কোনো অজ্ঞাত কারণে লকআপে মারা যায়, সম্ভবত কোনো পুরনো চোটে। ওনার কথায় জয়ন্ত আর শতরূপা আঁতকে উঠল। তার মানে শেষ প্রমাণটাও নষ্ট হলো?
জয়ন্তের কথায় অমরেশবাবু হয়তো কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ নিধু তামাংয়ের গাড়িটা এসে বাংলোর সামনে থামতেই সবাই চমকে গেল। সবাই অবাক হয়ে দেখল গাড়ি থেকে নিধু তামাংয়ের পিছনে যিনি নামলেন তিনি মিস্টার সুবিনয় চৌধুরী, সম্পর্কে পলাশের মামা, আর তার পিছনে দুজন কনস্টেবলের সঙ্গে বিক্রম। সুবিনয় বাবুকে দেখে অমরেশবাবুও উঠে দাঁড়িয়ে স্যালুট করলেন। এ কি স্যার, আপনি এখানে? কোনো সমস্যা হয়নি তো? সুবিনয় বাবু কারোর কথাতেই কোনো জবাব না দিয়ে হাসলেন একবার, তারপর অমরেশবাবুর বিপরীতে একটা চেয়ার টেনে বসলেন। জয়ন্ত তাকিয়ে দেখল বিক্রমের পিঠে একটা বড় ব্যান্ডেজ, সোজা হয়ে বসার ক্ষমতা নেই। নিধু ওকে ধরে একটা চেয়ারে বসালো। আমি পলাশের কাছে সব শুনে আজই ভিজিট করতে বাধ্য হলাম, না হলে হয়তো অনেক দেরি হয়ে যেত। কিন্তু স্যার, এখানকার সব কিছু তো আমি ক্লোজ করে ফেলেছি, শুধু শুধু কষ্ট করবার কি দরকার ছিল? কে বললো আপনাকে যে কেসটা ক্লোজ হয়ে গেছে? এখনো পুরো ওপেন আছে। তবে আজ এখনই আমি সব কিছু ক্লোজ করে তারপর যাব। আচ্ছা, আপনার মোবাইলটা একটু দেখতে পারি? আরে স্যার, স্বাচ্ছন্দ্যে। কি ব্যাপার, গুগল টুগুল খুলবেন নাকি অ্যাপ? কথাটা বলে হাসতে হাসতে অমরেশবাবু নিজের সার্ভিস মোবাইলটা বের করে দিলেন। না, আপনার কল লিস্টটা একটু দেখব। তবে এই মোবাইলটার নয়, অন্য মোবাইলটার, যেটা আপনি বাম দিকের পকেটে রাখেন। সুবিনয়বাবুর কথায় অমরেশবাবুর মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। তার মানে আমার তো একটাই মোবাইল? আপনার কাছে তো দুটো মোবাইল আছে। ডান দিকেরটা সারাদিন অফিস আওয়ারে পুলিশের কাজে ব্যবহার করেন, আর বাম দিকেরটা আপনার ব্যক্তিগত ফোন। ওটা অফিসের বাইরে ব্যবহার করেন, তাই তো? অফিসে আনেন না, কিন্তু গত 2 দিন ধরে ওটা ভুল করে নিয়ে আসছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। অমরেশবাবু ভিতরের উদ্বেগ চাপার চেষ্টা করে বললেন। হ্যাঁ, ফোনটা দিন, আমি আপনার কল লিস্টটা দেখব। অমরেশবাবু একটু ইতস্তত করে ওই ফোনটাও বের করে সুবিনয়বাবুর হাতে দিলেন। সুবিনয়বাবু গম্ভীর হয়ে মোবাইলটা নেড়ে চেড়ে নিজের পকেটে রাখলেন। তারপর অমরেশবাবুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, প্রায় 7-8 বছর ধরে আমি এক মাফিয়া ডনের কথা শুনছিলাম। নদী থেকে বেআইনি বালি পাচার, জঙ্গল থেকে রাতের অন্ধকারে কাঠ পাচার, ব্যবসায়ীদের ফোনে হুমকি, সুপারি দিয়ে মানুষ খুন, এরকম আরও কত কি। এগুলো বন্ধ করার জন্যই 2-3 মাস আগে আমি এখানে আসি। একবার একটা অপারেশনে ধরেও ফেলেছিলাম প্রায় লোকটাকে, কিন্তু শেষ মুহূর্তে আমার জীবনের ঝুঁকি হয়ে যায়। তখন যদি নিধু তামাং আমাকে গাড়িতে তুলে দ্রুত স্থান ত্যাগ করে না বাঁচাতো, তবে হয়তো আজ এখানে দাঁড়িয়ে থাকার আমার কথাই না। ও তখন গাড়ি নিয়ে সাকামবাড়ি চা বাগানে ফিরছিল। ওর মুখেই এই চা বাগানের গল্প প্রথম শুনি। ওর কাছে আমি ঋণী। তাই গতকাল রাতে যখন নিধু এই ছেলেটিকে নিয়ে আমার কাছে আসে, আমি কিভাবে এদের উপকার করব বুঝেই উঠতে পারিনি। ছেলেটা সারা পিঠ রক্তে ভেসে যাচ্ছিল। চা বাগানের পাশে রাতে ওকে ঝিমিয়ে পড়ে থাকতে দেখে ওর মুখ থেকে সব শুনে বিক্রমকে আমার বাংলোর নিরাপদ আশ্রয় নিয়ে আসে নিধু। আসলে ওরা দুজনেই জিগরি দোস্ত। বিক্রম একটু ধাতস্থ হতে ওর মুখ থেকেই আমি বাকি ঘটনাগুলো শুনলাম। পলাশ অবশ্য তার আগেই আমাকে অনেক কিছু বলেছিল। তো বিক্রমের হাত ধরেই আমরা শেষ পর্যন্ত কেকের খোঁজ পেয়েছি। সেদিন সারা রাত আর গতকাল সারাদিন ধরে মোবাইল ট্র্যাক করে আর টাওয়ার লোকেশন ডিটেক্ট করে সফল হই। বেশ কয়েক সপ্তাহ ধরেই আপনার ওপর নজর ছিল অমরেশবাবু। থানার ডিউটিও আপনি ঠিক মতো করেন না। খোঁজ নিয়ে দেখা গেছে গত 3 বছরে আপনার বাড়ি, গাড়ি আর সম্পদ ক্রমশ ঊর্ধ্বগামী হয়েছে। বিক্রম ফোনে আপনার গলার স্বর শুনে আগেই সন্দেহ করেছিল। এই চা বাগানে কাজের সূত্রে ও আপনাকে আগেও দেখেছে কুণ্ডুবাবুদের পরিচিত হিসেবে।
যাই হোক, তো গতকাল রাতেই গোপনে আপনার কাঠ চোরাই কারখানাতে লোক পাঠাই। আপনার অগোচরে আমার ইনফর্মার আপনার এই খুনের মূল কাণ্ডারির কথোপকথন রেকর্ড করে আনে। মাঝখানে আপনি ফোনটা নেশার ঘরে খুঁজেই পাচ্ছিলেন না, ওটা তখন আমার লোকের হাতে ছিল। যা নোট করা তখনই হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন এতগুলো বিশ্বস্ত লোক থাকতে আমার লোক ঢুকলো কিভাবে, তাই তো? আরে ওটাই তো গোয়েন্দাদের কাজ মশাই। আপনি যাকে পরেশ ভাবলেন তিনিও একজন এএসআই ছিলেন। অমরেশবাবু, পিস্তলে হাত দেবার চেষ্টা করবেন না। একবার পিছনে তাকিয়ে দেখুন, আপনার মাথার পিছনে 3-3টে পিস্তল তাক করা। তার থেকে আত্মসমর্পণ করুন। সুবিনয়ের কথাই সবাই যেন চমকে উঠল। অমরেশবাবুর মুখটা হিংস্র হয়ে উঠল। কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে? হ্যাঁ, একবার আপনাকে লকআপে নিলে সব প্রমাণ এসে গড়াগড়ি খাবে মিস্টার কে কে ওরফে কলির কেষ্ট। ছোটবেলায় মা বাবার দেওয়া কেষ্ট ডাকনামটার সাথে কলির কথাটা যোগ হয় ডন হবার পর। আমি অবাক হয়ে যাই, নিজে এত বড় ক্রিমিনাল হয়ে আপনি পুলিশের এত উঁচু পোস্টে উঠলেন কিভাবে? আর ডিপার্টমেন্টই বা কিভাবে এতদিন আপনার হদিশ পায়নি? সুবিনয়বাবুর কথায় সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। সুবিনয়বাবুর ইশারাতে অমরেশবাবুর কনস্টেবলরাই ওকে হাত করা পড়ালো। সুবিনয়বাবু হেসে বললেন, আপনার তো নোবেল পাওয়া উচিত মশাই। দিনে পুলিশ অফিসার আর রাতে মাফিয়া ডন, সত্যি অসাধারণ। আমাকে গ্রেপ্তার করবার জন্য খুব শীঘ্রই আপনি বিপদে পড়তে চলেছেন সুবিনয় বাবু। আমার লোকেরা আপনাকে ছাড়বে না বলে দিলাম। আপনার কোনো লোকই এখন আর বাইরে নেই কে কে বাবু। এখানে আসার আগেই সব কটাকে ধরা হয়েছে, আপনার কারখানাও সিল করা হয়েছে। আর একটা কথা, ফটিক কিন্তু মরেনি। খুব প্ল্যান করে জগময় বাবুর পিস্তলটা হাতের ছাপ সমেত ফটিককে দিয়ে বার তো করে ফেলেছিলেন, কিন্তু ফটিককে ওই পিস্তল দিয়েই মারতে যাকে আপনি পাঠিয়েছিলেন, সেই বীরু ছেলেটা ওকে মারার আগেই নিধু আর বিক্রমের কাছে ধরা পড়ে যায়। নিধু তখন ওর এক সঙ্গী আর আহত বিক্রমকে নিয়ে ওই সময় ফিরছিল। গুলির শব্দে গাড়ি নিয়ে ধাওয়া করে খুনিকে ধরে ফেলে। গুলিতে ফটিক অবশ্য কিছুটা আহত হয়, আর ধরা পড়ার পর বিক্রমের কুকরির ভয় বীরু মিথ্যা করে আপনাকে ফটিকের মৃত্যুর খবরটা প্রচার করে, যাতে আপনি নিশ্চিন্ত থাকেন। অবশ্য নিধুরাই ফটিকদেরকেও আমার হেফাজতে নিয়ে আসে। ওরা এখন সবাই আমাদের হেফাজতেই আছে। যারা আপনার বিশ্বস্ত হয়ে এতদিন থানায় কাজ করছিল, তারা এখন সবাই আমার কন্ট্রোলে। আর ফটিক সব দোষও স্বীকার করেছে। জগদীশবাবুকে ওই আপনার কথায় পিঠে ছুরি বসিয়ে মারে। 1 লাখ টাকার রফা হয়েছিল ওর সঙ্গে। সুবিনয়বাবুর কথায় অমরেশ মাথা নিচু করে রইল। এমন সময় জাহ্নবী দেবী হঠাৎ টলমল পায়ে উঠে দাঁড়ালেন। আমি একটু উপরে যাব, আমার মাথাটা কেমন করছে। দাঁড়ান ম্যাডাম, এরপর তো মাথা আরও ঘুরবে যখন সত্যিটা সবার সামনে আসবে। দয়া করে পুরোটা শুনুন। তার মানে কিসের সত্যি? জাহ্নবী দেবী কাঁপতে কাঁপতে বললেন, আপনার সঙ্গে জমি ব্যবসায়ী কেশব মিত্তালের আর কে কে মানে অমরেশবাবুর পুরো কথোপকথনের রেকর্ড গতকালই আমাদের হাতে এসেছে। সুতরাং আপনি একমাত্র জেলেই যেতে পারেন, অন্য কোথাও নয়। সুবিনয়বাবুর কথায় জাহ্নবী দেবী যেন ভয়ে সিঁটিয়ে গেলেন। মুখটা পাংশুটে বর্ণ ধারণ করল। পকেট থেকে মোবাইলটা বের করে 2টো রেকর্ডিংই শোনালেন ভদ্রলোক। একটা রেকর্ডিং অমরেশবাবুর সঙ্গে, আর একটা ব্যবসায়ী কেশব মিত্তালের সঙ্গে। উপস্থিত সবারই তাক লেগে গেল সে দুটো শুনে। অমরেশবাবুর গলার স্বর পরিষ্কার বোঝা গেলেও অপর প্রান্তের গলার স্বরটি বড়ই কর্কশ, কিছুটা পুরুষালী কণ্ঠের। কথার মাঝে মাঝে ইংরেজি বলার আর কানে কম শোনার প্রবণতা রয়েছে।
রেকর্ডিং শোনা হয়ে গেলে জাহ্নবী দেবী সাহস সঞ্চার করে বললেন, এই গলাটা আমার না। আর রেকর্ডিং কি কিছু প্রমাণ করে অফিসার? সুবিনয় বাবু মৃদু হেসে বললেন, অবশ্যই করে। এতে আপনার ফোন নাম্বার রয়েছে। আপনি যে বিয়ের আগে বিভিন্ন যাত্রা বা থিয়েটারে ছেলের ভূমিকায় অভিনয় করতেন সেটা আমি জানি। সেদিনের মিস জাহ্নবী দেবী আজকের এই আপনি, কি তাই না? আপনি ইচ্ছে করে কথার মাঝে মাঝে ইংরেজিতে বলার চেষ্টা করেছেন, কানে কম শোনার অভিনয় করেছেন। এর কারণটাও পরিষ্কার, যাতে সবাই জগন্ময় আর জগদীশবাবুকে সন্দেহ করে আর আপনি বেঁচে যান। কি তাই তো? কারণ আপনার সঙ্গে তো সামনাসামনি কারো কথাই হয়নি, সব ফোনেই হতো। আর কেশব মিত্তল আর অমরেশবাবুর মোবাইলের ট্রু কলারে যে কুণ্ডু ভেসে উঠত। এবার দেখুন, আপনার পরিবারের সবারই নামের আদ্যাক্ষর জি। আমরা মিত্তলবাবুর ফোনটা এখানে আসার আগেই পরীক্ষা করেছি, এখন আপনারটাও করব। সুবিনয় বাবুর কথায় জাহ্নবী দেবী নিরুত্তর রইলেন। রুদ্র, গোকুলরা সবাই হা করে পরিস্থিতি দেখতে লাগলো। আচ্ছা, কেন করলেন এসব? কোনো কি দরকার ছিল? টাকার জন্য শেষ পর্যন্ত নিজের স্বামীকে মারলেন? জাহ্নবী দেবী এতক্ষণ চুপ করে এবারে ফেটে পড়লেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অমরেশকে সুপারিশ দিয়েছিলাম 10 লাখ টাকায়। আপনারা সবাই যা ভাবছেন তার বাইরেও অনেক অবাক করা কাহিনী আছে। জগদীশবাবু আমার সামাজিক পরিচয় স্বামী হলেও আসলে পুরুষত্ব ক্ষমতার ওর বিন্দু মাত্রও নেই। বনেদি বাড়ির রক্ষণশীল পরিবারে আমার মতো স্বাধীনচেতা অভিনেত্রী মেয়ের পক্ষে বেঁচে থাকাটা একটা অসহনীয় হয়ে উঠেছিল। বৌঠান, প্লিজ এই কাহিনী এখানেই বন্ধ করো। জাহ্নবী দেবীকে মাঝপথে থামিয়ে জগন্ময় বাবু বলে উঠলেন। অবশ্য জাহ্নবী দেবী থামার পাত্র নন, তিনি আবার শুরু করলেন। একদিন হঠাৎ বিদেশ থেকে এই ঠাকুরপো ফিরে এলো। এত সুঠাম চেহারা, রূপ, গুণ দেখে আমিও প্রেমে পড়লাম। বলার অপেক্ষা রাখে না, আমাদের শারীরিক সম্পর্কও হয়েছিল। তারই ফলস্বরূপ জগজিৎ মানে আমাদের একমাত্র ছেলের জন্ম। শাশুড়ি মায়ের তখন খুব আনন্দ। এ বাড়িতে তখন একমাত্র জগদীশ বাবুরই মুখের হাসি মিলিয়ে গেছিল সত্যটা জানার পর। সেই থেকে ভাইয়ে ভাইয়ে অশান্তি শুরু হলো। সেই গ্লানি থেকে বাঁচতে ঠাকুরপো একদিন আমাকে ছেড়ে বিদেশে পালিয়ে গেল। সেই থেকে আমি আবার একা হয়ে গেলাম। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। শেষ অবধি জয়ন্তের মা মানে আমার ননদও আমাকে বিভিন্ন কারণে অপমান করতে লাগলো। সেই থেকে একমাত্র ছেলের প্রতি ছাড়া আর বাকি সবার প্রতি আমার টান চলে গেল। জগদীশবাবু কোনো দিনই আমার সন্তানকে মেনে নেননি। তাই ঠাকুরপো আবার বছর 3 পরে দেশে ফিরে এলে আমি তাকে দেখিয়ে ছেলেকে বাবা বলতে শেখাই। ইতিমধ্যে শাশুড়িও গত হয়েছেন। ঠাকুরপো কিন্তু আমাকে যৌবনের ভুল বলে মুখ ফিরিয়ে নিলেও আমার ছেলেকে ভুলে যেতে পারেননি। তাই পরবর্তীকালে সে আর বিয়ে থা করেননি, সারাদিন মিউজিক নিয়েই পড়ে থাকে। এর মধ্যে বীরেশ্বর আর ঠাকুরপোর মধ্যে জমি বিক্রি নিয়ে কথা হয়। আমি ভাবলাম জমিটা বিক্রি হলে আমার বকরা নিয়ে বিদেশে ছেলের কাছে চলে যাব, কিন্তু জগদীশ রাজি হলো না। তাই গোপনে আমি নিজেই বিক্রির চেষ্টা করতে লাগলাম। ঠাকুরপো যে ব্যবসায়ীর সাথে যোগাযোগ করেছিল, পরবর্তীকালে আমি আবার সেই মিত্তালের সঙ্গে যোগাযোগ করি। উনি অবশ্য আমাকে ফোনে জগন্ময় বাবুই মনে করেন, কিছু টাকা অগ্রিমও দেন। তারপর কে রূপে অমরেশকে সুপারিশ দিই। অমরেশ থাকাতে সুবিধা এই যে কেসটার তদন্ত ভুল পথে চালিত হবে, আর আমার কথা কেউ কোনোদিন জানতেও পারবে না। আমি যেহেতু টেকনিক্যাল ব্যাপারে সরগড়, তাই টাকার আদান প্রদান অনলাইনেই করতাম। তবে ক্ষুদিরামের মতো বিশ্বস্ত চাকর থাকাতে আমার একটু অসুবিধা হচ্ছিল।
তাই সবার আগে তাকে সরালাম। এরপর দেখি জগদীশ আবার হঠাৎ জয়ন্ত আর শতরূপাকে ডেকে নিয়ে এলো। ওদের মার কারণে ওদের আমি কোনো কালেই পছন্দ করতাম না, তাই ওরা আসাতে মনে মনে জ্বলে যাচ্ছিলাম আর উঠে পড়ে লাগি আমি ওদের ক্ষতি করার জন্য। কিন্তু বুঝতে পারলাম সহজে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবার নয়, তাই একমাত্র জগন্ময়কে বাদে বাকি সবাইকে সরানোর সুপারিশ দিলাম। জগন্ময়কেও হয়তো মারতাম, কিন্তু লোকটার শারীরিক তৃপ্তি ছাড়া আমার কাছ থেকে আর কোনোদিনও কিছু পেতে চাননি। শুধু জগজিৎকে অন্ধের মতো ভালোবাসে বলে এই যাত্রায় আমি ওকে শুধু ফাঁসাতে চেয়েছিলাম, যাতে ওর আড়ালে আমি চিরকাল অধরা থাকি। কিন্তু এই অবধি বলে দীর্ঘশ্বাস ফেললেন উনি। তারপর চোখ মুছে বললেন, এবার চলুন, আমাকে কোথায় নেবেন? আর কত বছরই বা বাঁচব? তবে আমার কোনো অনুশোচনা নেই। আমি আমার কৃতকর্মে বিন্দু মাত্র দুঃখিত নই। জয়ন্তরা সবাই শেষ পর্যন্ত এই রুদ্ধশ্বাস কাহিনী শুনল। জাহ্নবী দেবী আর অমরেশকে গ্রেপ্তার করা হলে জগন্ময় বাবুও মানুষকে অযথা ভূত প্রেত নিয়ে ভীতি প্রদর্শনের জন্য দোষী সাব্যস্ত হন। অবশেষে চা বাগান সামলাতে একমাত্র সন্তান জগজিৎকে বিদেশের পাঠ চুকিয়ে দ্রুত ফিরে আসতে হয়। আর এদিকে সব কাজ মিটলে জয়ন্তরাও একদিন বাগডোগরা এসে ফ্লাইটে কলকাতা ফিরে আসে এক রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে।